আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? সালাম আলাইকুম ভাইয়া, এই তো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন ভাইয়া? জি ভাই, আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, লাস্ট ক্লাসে জয়েন ছিলেন? এখন যারা যারা আছেন সবাইকে এই লাস্ট ক্লাসে জয়েন ছিলেন? সহজ করে দেন না, এটা আমাকে। ইসমাইল ভাই কি লাস্ট ক্লাসে ছিলেন জয়েন? জি ভাইয়া, ছিলাম। আচ্ছা, ওই যে লাস্ট হ্যাঁ, ক্লাসে যে আমি ফটোশপের ব্যাপারে যে বললাম না, যে আপনাদের ফটোশপের ক্লাসের ব্যাপারে অফিস থেকে যোগাযোগ করতে বা এই টাইপের কিছু একটা বলছিলাম মনে হয় আপনাদেরকে, তাই না? জি জি। আচ্ছা, এখানের মধ্যে আমার অফিসে কথা হয়েছে। আপনাদের বলার আগেই আমি কথা বলছি। তো আমি আপনাদের বিষয়টা কমপ্লিট ডিটেলস অফিসে কথা বলছি যে সম্রাট স্যার 5টা ক্লাস নিছে, অ্যান্ড ওই ক্লাসের কোনো ভিডিও রেকর্ড এখন আর ড্রাইভ লিঙ্কে নাই। ওই ড্রাইভ লিঙ্ক খালি, আর কি লিঙ্কটা প্রপার কাজ করতেছে, লিঙ্কটা কাজ করতেছে না। এর মাঝখানে নয়ন স্যার 10টা ইলাস্ট্রেটর ক্লাস নিছে। সো যেই প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো সলভ করার পরে আমি তো কন্টিনিউ করতেছি, তো ওনাদের আরো হয়তো বা 3, 4 বা 5টা ক্লাসের মতন লাগবে ইলাস্ট্রেটরটা শেষ হইতে। তারপরে উনি অফিস থেকে আমাকে যেটা বললো যে স্যার তাহলে কি করলে ভালো হয়, কারণ ওনাদের ব্যাচের তো প্রায় 6 মাসের কাছাকাছি হয়ে গেছে। তখন আমার কথা হচ্ছে, স্যার ফটোশপ শেষ না করে তার ব্যাচ ক্লোজ করা যাবে না, কারণ ওনাদের ফটোশপে মাত্র 5টা ক্লাস শেষ হয়েছে। তখন বলছে স্যার তাহলে কি 311 আর 312কে একসাথে মার্চ করে ফেলা যায় কিনা। লাইক 311-ও সেম অবস্থা আপনাদের মতন, 311 তো আপনাদেরও আগের ব্যাচ। সো ওনাদেরও একই অবস্থা, ইলাস্ট্রেটরে আটকে ছিল। পরবর্তীতে আমি কমপ্লিট করতেছি, and ওনাদের ফটোশপটা বাকি, ওনাদেরও ফটোশপ নিতে হবে। সো আমার কথা হচ্ছে, আমার কাছে মনে হয় যে দুইটা ব্যাচকে একসাথে কম্বাইন করে ফেললে বেটার হবে। ঠিক আছে, তবে এইখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কিরকম আমি যদি বলি, 311 নম্বর ব্যাচের ইলাস্ট্রেটরের আর একটা ক্লাস আছে, আর আপনাদের ইলাস্ট্রেটরে মোটামুটি আরো 2 সপ্তাহ লাগবে। ধরেন আরো 3টা তো ক্লাস মিনিমাম লাগবে, বা 4টা লাগবে ধরে নেন। ঠিক আছে, সো ওইখানের মধ্যে আপনাদের যেটা করণীয়, তাহলে আপনারা যেটা করতে পারেন আর কি, সেটা একটু কষ্ট হবে যদিও। আপনারা যেহেতু 5টা ক্লাস অলরেডি আপনারা কমপ্লিট করছেন সম্রাট স্যারের কাছে, হয়তো বা আপনাদের অতটা ঝামেলা হবে না। ঠিক আছে, আপনারা আমি আরেকটা শিডিউল আপনাদেরকে দিয়ে দিব, আরেকটা লিঙ্ক দিয়ে দিব। এন্ড ওই লিঙ্কটা যখন আপনাদের ইলাস্ট্রেটর কমপ্লিট হয়ে যাবে, তখন আপনারা যেই লিঙ্কে জয়েন করতেছেন এই লিঙ্কটা আর থাকবে না, ওই পোস্টটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, কথাই ক্লিয়ারলি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এখন সময়টা একটু চেঞ্জ হবে ভাইয়া। যেমন এখনের ক্লাসটা কয়টায়, 8টা থেকে শুরু হচ্ছে, 9:30 বা 10:45 পর্যন্ত চলতেছে। তখন ক্লাসের ডেটটাও চেঞ্জ হবে, আর কি বারগুলো চেঞ্জ হবে, আর সময়টা হবে 10টা থেকে। এটা একটু কষ্ট করে ভাই অ্যাডজাস্ট করে নিতে হবে আর কি, কারণ আর কি বুঝতেছেনই তো অফিসে একটা ঝামেলা হয়ে গেছে এখন। অ্যাকচুয়ালি এটা আমাদের যে কোনো ওয়েতে সলভ করতে হবে। ঠিক আছে, এখন আপনাদের সবারই সহযোগিতা চাই, এন্ড সবাই একটু টাইমটা অ্যাডজাস্ট করে রাতের 10টা থেকে নেন, ওইটা বেটার হবে। আর যতদিন পর্যন্ত আপনাদের ইলাস্ট্রেটর শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত ক্লাস টাইমটা এটাই থাকবে। ঠিক আছে, আর পাশাপাশি আপনারা আরেকটা লিঙ্ক পাবেন, সেটাতে আপনারা ওই ডেট অনুযায়ী ফটোশপের ক্লাসগুলো করবেন আর কি। প্রথম দিকে আপনাদের ঝামেলা হবে না, কারণ আপনারা অলরেডি 5টা ক্লাস কমপ্লিট করে আসছেন। ঠিক আছে, হয়তোবা আমি হোমওয়ার্কের ক্ষেত্রে আপনাদের এখানে একটু কনসিডার করব, কারণ আপনারা অ্যাট এ টাইম 2টা ক্লাস কন্টিনিউ করতেছেন। সো এটা হয়তোবা কনসিডার করব, এটা কোনো প্রবলেম না। আর আপনারা ইলাস্ট্রেটরে যেহেতু কাজ করতেছেন, মোটামুটি ভালোই করতেছেন, খারাপও না। সো ওই হিসাবে আমার মনে হয় না ফটোশপে আপনাদের অতটা ঝামেলা হবে। সো আমার কথা কি ভাইয়া ক্লিয়ারলি বুঝতে পারছেন সবাই? এটা কি রেস্টুরেন্টে চলার সময় রেস্টুরেন্ট আমি একটু 2-3 মিনিট পরে ঢুকছি। আচ্ছা আচ্ছা, ইলিয়াস ভাই কি যেন বলতে নিছিলেন, একটু বলে নেন। বলতেছে তো ভাই, রেস্টুরেন্টে চলাকালীন কি হ্যালো। এই এখন আমি ক্লাসটা করতেছি, এই ক্লাসও চলবে, ফটোশপের ক্লাসও এটা চলবে? এটা ভাইয়া যেহেতু উনাদের ইলাস্ট্রেটর আর একটা ক্লাস বাকি, বুঝছেন, আর আপনাদের বাকি ধরেন 4টা, তাহলে উনাদের ইলাস্ট্রেটর আগামীকালকে ক্লাস আছে, উনাদের উনাদের আগামীকালকেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, এখন উনাদের যদি আগামীকালকে শেষ হয়ে যায়, তাহলে নেক্সট উইক থেকে উনাদের ফটোশপ স্টার্ট। তো আপনারা নেক্সট উইকের সানডে, নাকি দাঁড়ান সানডে না, নেক্সট উইকের স্যাটারডে থেকে আর কি, আগামী শনিবার আর বৃহস্পতিবার এই 2টা ক্লাস হয় আর কি উনাদের। উনাদের শনিবার আর বৃহস্পতিবারে ক্লাস হয় রাতে 10টার সময়।
সো আপনারা একটু কষ্ট করে নেক্সট 4টা ক্লাস, হয়তো 4টা ক্লাস তো পড়বেন আপনাদের আপনাদের হয়তো বা নেক্সট শনিবারে যদি ক্লাস হয়, ফটোশপ নাম্বার 1 ক্লাসটা চলে যাবে। আর ওইটা একদমই বেসিক জিনিস, ওইটা আপনারা ইলাস্ট্রেটরেই করেন, ওইটা কোনো ব্যাপার না, বড় কোনো ঘটনা না, জাস্ট প্যানেলের একটা ইন্ট্রোডাকশন। তারপরে সেকেন্ড ক্লাস যেটা, সেটা হবে আবার বৃহস্পতিবারে, অতদিনে আপনাদের আরো 2টা ক্লাস শেষ ইলাস্ট্রেটরের। তাহলে আপনাদের ইলাস্ট্রেটরের ক্লাস বাকি মাত্র একটা থাকবে। সো আপনারা ওনাদের আর কি ফটোশপের 2টা ক্লাস শেষ হওয়ার পরে আপনাদের মনে করেন ইলাস্ট্রেটরও কমপ্লিট হয়ে যাবে। তার মানে আপনাদের ঝামেলা হবে শুধুমাত্র প্রথম 2টা ক্লাস। ফটোশপের প্রথম 2টা ক্লাস আপনাদের ঝামেলা হবে, বা 3টা ক্লাস আপনাদের ঝামেলা হবে, যে 2টা একসাথে কন্টিনিউ করা লাগতেছে। আচ্ছা ভাই, এই ব্যাপারে আমরা কি অফিসে কথা বলতে পারবো? এই ব্যাপারে আর কথা বলার প্রয়োজন নাই, কারণ অফিস থেকে আমাকে তো এইভাবেই আর কি, যেভাবে ভালো সে করতে বললো। এখন আমরা ফটোশপ, চাচ্ছিলাম আমাদের বেসটা যদি সিঙ্গেল মানে কন্টিনিউ করা যেত আর কি, মানে কোনো ভাইয়া, পেজের সাথে মার্চ না করে। ভাইয়া একই জিনিস, ওইখানে সবাই মার্চ গুলো অনলাইন, তো এখন তো মার্চ গুলো প্রবলেম নেই আর কি ভাইয়া। আপনাদের গ্রুপটা আপনাদের মতনই থাকবে, ওই গ্রুপটা ওই গ্রুপের মতনই থাকবে। যদি কোনো নোটিশ আসে, আপনাদের গ্রুপে সেপারেট আসবে, ওদের গ্রুপেও সেপারেট আসবে। গ্রুপের ক্লাসটা শুধু মার্চ হচ্ছে, বাকি সবকিছু আলাদাই থাকবে। বুঝতে পারছেন ভাইয়া? ইসমাইল ভাই, বুঝতে পারছেন? জি ভাই, বুঝছি ওটা। আমি আমি বলি, আপনাদের মতন সেম একটা ঝামেলা হয়েছে ওই ব্যাচটা যদি এখন বর্তমানে শেষ, সেটা হচ্ছে 307 এবং 308। এই দুইটা ব্যাচের ক্লাস আমি একসাথে নিছি আর কি, একসাথে কম্বাইন করে নিছি। অ্যান্ড উনাদের একটা গ্রুপ, কম্বাইন্ড একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও ছিল। সো সবাই মোটামুটি একসাথেই মিলেমিশে কাজ টাজ করছে, অ্যান্ড হেল্পও পাওয়া যায়, যত বেশি মানুষ হবে হেল্পও পাবেন তত বেশি, এটা স্বাভাবিক, তাই না? সো আমার মনে হয় না প্রবলেম হবে, শুধু আপনারা ক্লাসটাই শুধু একসাথে করতেছেন, এছাড়া আপনাদের সকল সমস্ত ব্যাচের কার্যক্রম সবকিছু আলাদাই থাকবে। সো মনে হয় না প্রবলেম হবে, শুধু প্রথম 2টা ক্লাস একটু কষ্ট করে নিতে হবে। জি, জি আপু। যেদিন থেকে 307-এর বেসটা আর 308-এর বেস একত্রে করে দেওয়া হয়েছে, ওই দিন থেকেই 10টা বাজে ক্লাসটা দেওয়া হয়েছে। আর সেই দিন থেকে আমি এই বেসে চলে আসছি, 10টা বাজে আমার কষ্ট হয়। তাহলে তো আপু জি জি, ওই ব্যাপারটা সমস্যা। অনেকের প্রবলেম হইতে পারে। এই জন্য আমি চাচ্ছিলাম যে আমাদের বেসটা যদি সিঙ্গেল কন্টিনিউ করা যেত আর কি। আমাকে তো অফিস থেকে, কারণ হচ্ছে আমাদের এখানে টিচার লিমিটেড, তো দেখা গেছে যে নতুন ব্যাচ হয়তো বা স্টার্ট হয়ে যাচ্ছে, এই জন্য আর কি মেইনলি এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে কি 311-তে একটু কথা বলে দেখি, একটু একটু দেখি 311-তে কথা বলে। আদারওয়াইজ হচ্ছে আরেকটা অপশন আছে, কিন্তু এই অপশনটা অ্যাকচুয়ালি আপনাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা সেটা হচ্ছে কারণ হচ্ছে আমাকে অফিস থেকে যেটা জানানো হয়েছে, দাঁড়ান আমি একটু আমার ইয়াটা চেক করি, ফেসবুকটা একটু চেক করি। ফেসবুকটা চেক করলে আমি বলতে পারবো আমার নেক্সট ব্যাচটা কবে শুরু হচ্ছে, টাইম কখন। আচ্ছা, দাঁড়ান এক সেকেন্ড। থার্সডে অ্যান্ড স্যাটারডে 10টায় 382। আচ্ছা, আমার নিউ ব্যাচের শিডিউলটা কবে দিল, দাঁড়ান এক সেকেন্ড। আচ্ছা, আমার নিউ শিডিউল হচ্ছে 321 নাম্বার ব্যাচের 31 তারিখ থেকে, সানডে আর রবিবার আর মঙ্গলবার 10টার সময়। আচ্ছা, রবিবার আর মঙ্গলবার 10টায়, আর 311 হচ্ছে 10টায়। আচ্ছা ভাইয়া, একটা কাজ করি, আপনাদেরটা সিঙ্গেল কন্টিনিউ করতে থাকি, আর 311-কে হচ্ছে দেখি 321-এর সাথে ঢুকানো যায় কিনা, তাহলে হচ্ছে বিষয়টা সেমই থাকলো। তবে আমাকে কিন্তু অফিস থেকে বলা হয়েছে যে, 311 আর 312 একসাথে করতে, রাতের 10টায়। এখন আপনাদের এখানে কার কার সমস্যা হচ্ছে ভাইয়া, এটা আপনি একটু যদি আমাকে জানান এন্ড হচ্ছে অফিসে একটু বলেন, তাহলে হচ্ছে আমার মনে হয় বেটার হবে, এই আর কি ভাইয়া। ঠিক আছে ভাই, আমরা সবাই না হয় অফিসে কথা বলে যদি কিছু একটা করা যায় আর কি। হ্যাঁ আমার। আর ইলাস্ট্রেটর শেষ হলে তো ফটোশপ আমার করা মনে হয় লাগবে না, কিন্তু আপনি যেহেতু বুঝাইবেন সেজন্য চিন্তা করছি যে আমি ফটোশপটা আবার করবো। এখন 10টায় দিলে হয়তো বা আবার নাও করতে পারি, এটাই মনে মনে নিয়ত রাখছি যে আমি, আপনি যেহেতু ফটোশপটা করাইবেন, তাহলে আমি ফটোশপের ক্লাসটাও আবার
নতুন করে টাইমটা করবো। নিয়ে অনেকের ইস্যু থাকতে পারে, 10টার টাইমটা সময় ইস্যু থাকতে টাইমটা। পারে ভাই, এটা এটা স্বাভাবিক, টাইম ইস্যু থাকতে পারে। এটা এটা একটা ঝামেলা, এটা আমিও মানি। কারণ আপনারা তো অবশ্যই ব্যাচটা যখন 8টা থেকে শুরু হয়েছে, আপনারা তো ডিসিশন নিয়ে এখানে জয়েন হয়েছেন যে আমি 8টার সময় ক্লাস করব, বা ওই টাইমটাতে আপনি নিজেকে ফ্রি রাখতেছেন, তাই না? এটা একটা বিষয়। এটা একটা সমস্যা যদিও, তারপরে হচ্ছে আপনারা একটু অফিসে যোগাযোগ করতে পারেন। আর যদি না হয়, আমি না হলে কথা বলে দেখবো। আগে একটু আপনারা কথা বলেন, এন্ড কারা কারা 8টার সময় করতে চাচ্ছেন, কারা কারা 10টায় কন্টিনিউ করতে পারবেন, এইটা আগে আমাকে একটু আপডেট জানায় নেন ভাইয়া, বুঝছেন? আপনাদের ব্যাচে একজনকে মনে হয় আমি সিআর বানাইছিলাম। সিআর কি বানানো হয়েছিল আপনাদের ব্যাচের কাউকে? জি জি, মেবি মুন্নি আপু। আমরা আচ্ছা, সবাই 8টাতে করব স্যার, আমরা সবাই 8টা করার পক্ষপাতী। 8টা করার পক্ষপাতী। তাহলে ভাইয়া আমি বলি কি, আমাকে কালকের দিনটা বলতে একটু টাইম দেন, আপনাদের তো ক্লাস বাকি আছে, সমস্যা নাই। আমাকে একটু কালকের দিনটা টাইম দেন, আমি হচ্ছে অফিসে একটু আবার কথা বলি, ঠিক আছে? আমাকে একটু ঠিক আছে টাইম ভাই, দেন। আমাদের সমস্যা নাই, আপনি যদি হ্যান্ডেল করতে পারেন তাহলে আমাদের আমি উপকার একটু হবে এটাই। আমি অফিসে আগে কথা বলে নেই, কারণ হচ্ছে সমস্যা তো থাকবেই, এটা স্বাভাবিক। আর অ্যাকচুয়ালি আমি যেটা আপনাদেরকে বললাম যে অবশ্যই তো আপনি একটা টাইম শিডিউল মেনটেন করেই তারপরে হচ্ছে 8টার সময় টাইমটা নিছেন, তাই না? আপনারা সবাই তো সেই হিসাবে তো অ্যাকচুয়ালি ঝামেলা হয়ে যায় আসলে। আমি অফিসে একটু কথা বলে দেখি, আর আপডেটটা আমি আপনাদেরকে জানাবো। কি ব্যবস্থা নেওয়া যায়, কি করা যায়, এটা আমি দেখতেছি, ঠিক আছে? ভাই, আশা করি আশা করি সমস্যার সমাধান হবে। কারণ যদি নিউ কোনো ব্যাচ, যেহেতু নিউ একটা ব্যাচ অলরেডি স্টার্ট হচ্ছে অন্য একটা শিডিউলে, তো 13টা ক্লাস যেতে বেশি দিন লাগে না, যদিও ফটোশপের হচ্ছে 13টা ক্লাস লাগে, 12-13টার মতন লাগে। সো হয়ে যাবে, সমস্যা নেই, দেখি কি করা যায়। আমি দেখতেছি অফিসে কালকে, দেখি আমি রাতে একটা মেসেজ দিয়ে রাখবো, আমাকে দেখি কি জানায়, সমস্যা নেই। আচ্ছা, আপনাদের হচ্ছে লাস্ট ক্লাস ছিল গত পরশু দিন, আমি একটু দাঁড়ান, আমি একটু প্লে লিস্ট ওপেন করে নিই, তারপর আমি ইয়ে করতেছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনাদেরকে যেই সব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছি, আপনারা কি ওই সব অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে রেডি রাখছেন ভাইয়া? ভাইয়া না আপু, আপনারা কি অ্যাকাউন্টগুলো রেডি রাখছেন? লাইক নয়ন স্যার আপনাদেরকে freelancer.com দেখায় গেছে, এটা রেডি করছেন? তারপর স্টক মার্কেট প্লেস, এটা কি রেডি করছেন? অ্যাকাউন্ট তো আমি স্যার, আমার অ্যাকাউন্টটা freelancer.com এর জি ভাইয়া অ্যাকাউন্টটা করা নষ্ট গেছে। হয়ে গেছে, এরপরে আর ঠিক করতে পারি নাই এখনো। কি হয়েছিল, প্রবলেমটা কি, ভেরিফিকেশন ইস্যু? জি না স্যার, আমি একই পিসি থেকে 2টা অ্যাকাউন্ট করার কারণে রিজেক্ট হ্যাঁ, করে দিছে, 2টা অ্যাকাউন্ট রিজেক্ট করে দিছে। আচ্ছা। এখন আপনি পিসির ব্রাউজার ডাটা ক্লিয়ার করে আবার নতুন করে ট্রাই করেন। 2টা অ্যাকাউন্ট কেন খুলতে গেছেন? 2টা অ্যাকাউন্ট আগে আগে আমার একটা অ্যাকাউন্ট ছিল, সেটা জীর্ণ শীর্ণ, অর্থাৎ মানে কাগজপাতি পুরোপুরি না। এখন পুরোপুরি কাগজপাতি দিয়ে আরেকটা আরেকজনের নামে আমি একটা অ্যাকাউন্ট করতেছিলাম, একই পিসি থেকে হওয়ায় সম্ভবত হুম, দুটোটা অ্যাকাউন্টই আমার নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আপনারা একটু কষ্ট করে নোট করে নেন। ফার্স্টে একটু খাতা কলম নিয়ে বসেন, আজকে একটু কষ্ট করে আমি কিছু কিছু জিনিস বলি। হয়তো বা আমার 5 মিনিট বা 10 মিনিটের মতন টাইম লাগবে, আমি কিছু কথা আগে বলি, আপনি একটু আগে নোট করেন, ঠিক আছে? আপনারা যেই সব অ্যাকাউন্টগুলো খুলবেন, আপনাদের যে কাজ করতে গেলে লাগবে, নাম্বার 1, freelancer.com অ্যাকাউন্ট খুলবেন। এটা কেন খুলবেন? আপনারা কন্টেস্ট এন্ট্রি দেওয়ার জন্য। এটা হচ্ছে আপনারা প্র্যাকটিস গ্রাউন্ড বলতে পারেন। আমরা তো হচ্ছে খেলার আগে প্র্যাকটিস করি না, ওই freelancer.com হচ্ছে কাইন্ড অফ এরকম। আপনি যদি freelancer.com-এ টানা 6 মাস প্রপার ওয়েতে কাজ করেন, প্রপার ভাবে টাইম দেন, ডেইলি যদি 3 থেকে 4 ঘন্টা করে সময় দেন ওইখানের মধ্যে কন্টেস্ট গুলোতে, আগে একটা কন্টেস্টে আবার 3-4 ঘন্টা না, আপনার একটা কন্টেস্ট করার জন্য আপনি সর্বোচ্চ সময় নেবেন আধা ঘন্টা, একটা কন্টেস্টের এন্ট্রি দেওয়ার জন্য। এটা বিজনেস কার্ড হোক, ফ্লায়ার হোক, বা যা ইচ্ছা তা হোক, যা ইচ্ছা তা হোক, আপনার হচ্ছে আপনি এক একটা কাজ করার জন্য টাইম নেবেন ম্যাক্সিমাম আধা ঘন্টা, এর বেশি আপনি নিবেন না। অ্যান্ড ডে বাই ডে এটাকে কমানোর চেষ্টা করবেন। এই গেল একটা ব্যাপার। সো freelancer.com আমরা অ্যাকাউন্ট খুলবো কিসের জন্য? আমরা কন্টেস্ট এন্ট্রি দেওয়ার জন্য। আর কন্টেস্ট এন্ট্রি দিলে আমাদের হাত ক্লিয়ার হবে, আমাদের ডিজাইন কনসেপ্ট ক্লিয়ার হবে। গেল একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আপনারা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। লিঙ্কডইন অ্যাকাউন্টটা হচ্ছে দেখানোর মতন কিছু না, যদি ফাঁকে কোনোদিন সুযোগ পাই আমি দেখায় দিব। অলরেডি আপনাদের ব্যাচের সাথে 311 নম্বর ব্যাচের মধ্যে একটা ঝামেলা চলতেছে। সো আপাতত লিঙ্কডইনটা সাইডে রাখি, প্রয়োজনে আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার প্রপার নিয়ম টিয়ম হাবি জাবি যা আছে আমি আপনাদেরকে দিব, ওটা কোনো প্রবলেম না।
কিন্তু বিষয়টা হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনারা খুলবেন, এটা আপনাদের প্রফেশনাল লাইফে অনেক বেশি কাজে দিবে। অ্যান্ড লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা যেটা করতে পারেন, আমার অ্যাকাউন্টকে ফলো করতে পারেন। আমি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা দিয়ে দিতেছি, সো আপনারা আমার লিঙ্কডইন প্রোফাইলটা ফলো করতে পারেন আমি যেভাবে সাজাইছি। তবে একটা জিনিস মেনশন করে দেই, আপনার যদি স্মার্ট কার্ড অথবা পাসপোর্ট না থাকে, মিনিমাম স্মার্ট কার্ড লাগবেই, তারপরে হচ্ছে পাসপোর্ট। আর পাসপোর্টটা ম্যান্ডেটরি। কেন ম্যান্ডেটরি? লিঙ্কডইনের মধ্যে পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতেই হয়, ঠিক আছে? আমি আমার স্মার্ট কার্ড থাকার পরও লিঙ্কডিন ভেরিফাই করতে পারতেছি না। স্যার, আহ, যাদের পাসপোর্ট নাই স্যার তারা কিভাবে স্মার্ট কার্ড? আমি বলি স্মার্ট কার্ড দিয়ে করতে পারেন, আদারওয়াইজ freelancer.com-এ ভেরিফাই করে অ্যাকাউন্টের মধ্যে কাজ করে করে কিছু টাকা পয়সা যখন আপনার আর্নিং হবে, তখন ওই টাকাটা উইথড্র করবেন। উইথড্র করে সর্বপ্রথম কাজ হবে পাসপোর্ট করা। কারণ পাসপোর্ট করতে গেলে এখন মনে হয় কত 5,900 টাকা থেকে মনে হয় 6,500 টাকা, এর মধ্যেই পাসপোর্ট করা যায়। আর দালাল টালাল লাগে না। এখন পাসপোর্ট করার জন্য কি কি পেপারস লাগে সেটা যদি কেউ না জানেন, কিভাবে পেপার সাজাইতে হয় সেটা যদি না জানেন, আমার সাথে যোগাযোগ করেন, আমি বলে দিব কি কি পেপার লাগে। কারণ আমি আমার পাসপোর্ট দালাল ছাড়া করছি, নিজে নিজে করছি। আর আমারটা 15 থেকে 20 দিনের মধ্যে আমি হাতে পেয়ে গেছি, প্রিন্ট করার পরেও আর কি 15 থেকে 20 দিন লাগছে আমার পাসপোর্টটা হাতে পাইতে। আমি আর্জেন্ট করি না, আমি 5 বছরের জন্য করছি, ঠিক আছে? আমি আমার ইয়ার লিঙ্কটা আমি আপনাদের ইয়াতে দিয়ে দিতেছি, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিতেছি। সো কাইন্ডলি একটু এটা মেনশন রাখবেন, ঠিক আছে? এটা এটা দেখে হ্যাঁ, আপনারা হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, আমার মতন করে সাজাইতে পারেন চাইলে। আর লিঙ্কডইনে যে যত বেশি অ্যাক্টিভ থাকবেন, তাদের কাজ পাওয়ার চান্সটা বাইরের ক্লায়েন্টের সবচেয়ে বাইরে যায়। এই গেল, এখানে কিন্তু আবার জব পোস্টও হয় অনেক লিঙ্কডইনের মধ্যে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, এগুলা গেল, লিঙ্কডইনও গেল। এইবার লিঙ্কডইনের সাথে আবার একটা জিনিস আছে, এটা বর্তমানে লেস যুক্ত হয়েছে। এটা নতুন একটা মার্কেট প্লেস বা পোর্টফোলিও ওয়েবসাইট, সেটার নাম হচ্ছে কন্ট্রা। কন্ট্রা, এই কন্ট্রাতে সুবিধা হচ্ছে, আমরা যে পোর্টফোলিও ওয়েবসাইটের কথা বলি, সো পোর্টফোলিও ওয়েবসাইটের মধ্যে আমরা যেরকম ইয়া করি, কি বলে, আমাদের ডিজাইনগুলো শোকেস করি, কন্ট্রাও কাইন্ড অফ সেম জিনিস। এই কন্ট্রা ওয়েবসাইটটাও সেম জিনিস। এইখানের মধ্যে একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি জানেন, যে আপনি লিঙ্কডইনের সাথে ডিরেক্ট এটাকে কানেক্ট করে ফেলতে পারতেছেন। লিঙ্কডইনের সাথে এটা ডিরেক্ট কানেক্ট হয়। ডিরেক্ট কানেক্ট হওয়ার কারণে যেটা সুবিধা, ধরেন এই যে যদি আমি এর প্রোফাইলে যদি যাই, আচ্ছা এর প্রোফাইলে যাই, আচ্ছা, মাঝে মধ্যে কন্ট্রা একটু ঝামেলা করতে পারে, সমস্যা নেই। এইখানের মধ্যে কন্ট্রার একটা অপশন আসে, ঠিক আছে? ইনভাইট টু কন্ট্রা নামে একটা অপশন আছে। সো ওই জিনিসটা হইলে দেখা যায় যে আপনি যে কোনো ক্লায়েন্টকে ইজিলি রিচ করতে পারতেছেন, ইজিলি তাকে মেসেজ দিতে পারতেছেন, বা আপনার সার্ভিসের জন্য আপনি একটা অফার করতে পারতেছেন। যদিও এই কাজটা লিঙ্কডইনের থ্রুতেও করা যায়, পেমেন্ট লিঙ্কডইনের থ্রুতেও নেওয়া যায়, ঠিক আছে? সো আপনারা কন্ট্রা ওয়েবসাইটটা ওপেন করবেন, আমি লিঙ্কটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিতেছি। লিঙ্কডইন আর কন্ট্রা এটা ম্যান্ডেটরি, লাগবেই। ফ্রিল্যান্সার.com ম্যান্ডেটরি, লাগবেই, ঠিক আছে? এরপরে আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে হচ্ছে মনে হয় কন্ট্রিবিউশন ওয়েবসাইট রিলেটেড কিছু বলছিলাম নাকি, লাস্ট ক্লাসের আগের ক্লাসে, লাস্ট ক্লাসে তো ছিল টি শার্ট ডিজাইন, তাই না? লাস্ট ক্লাসের আগের ক্লাসে হচ্ছে আমি স্টক মার্কেট প্লেস সম্বন্ধে জানাইছি। স্টক মার্কেট প্লেস বা কন্ট্রিবিউশন মার্কেট প্লেস। এখন স্টক মার্কেট প্লেসের মধ্যে অনেকগুলা মার্কেট প্লেস আছে, আপনাদেরকে বলা হয়েছে। And আপনাদের ব্যাচেরই কেউ একজন হয়তো বা হচ্ছে ওই যে অ্যাডোব স্টকে মনে হয় কাজ করে, আমি যতটুকু স্ক্রিনশট দেখলাম। সো এই অ্যাকাউন্টগুলো হচ্ছে যাদের সময় স্বল্পতা আছে, যারা কাজ করতে পারতেছে না, তাদের জন্য স্টক মার্কেট প্লেস গুলা। এটাতে আমরা কি কি পাই? ফ্রি পিক পাই, পিক বেস্ট, লাভ পিক, তারপর হচ্ছে অ্যাডোব স্টক, শাটার স্টক। এই পাঁচটা হচ্ছে কমন, তারপর আরো অনেকগুলো আছে। এটা আপনারা যেটাতে ভালো লাগে আপনারা কাজ করতে পারেন, গেল। তারপরের বিষয় হচ্ছে টি শার্ট ডিজাইন। টি শার্ট ডিজাইনের যে ব্যাপারটা, টি শার্ট ডিজাইনের মধ্যে আপনার কিছু মার্কেট প্লেস আছে, লাইক টি স্প্রিং, রেড বাবল, গেলেটো, টি পাবলিক, তারপর আরো কিছু আছে আর কি, আমি ক্লাসে বলেছিলাম। সো এইখানে যারা কাজ করতে আগ্রহী তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আদারওয়াইজ শুধু শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার মেইল ভারী করেন না, ঠিক আছে? যারা আগ্রহী তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আজ পর্যন্ত, এখন পর্যন্ত তাহলে আমরা কি কি মার্কেট প্লেসের সম্বন্ধে জানছি? ফ্রিল্যান্সার মার্কেট প্লেস কন্টেস্টের জন্য লিঙ্কডইন হচ্ছে আপনার ক্যারিয়ার এন্ড ডেভেলপমেন্ট যাই বলেন না কেন ওইটার জন্য, কন্ট্রা লিঙ্কডইনের সাথে কানেক্ট, এন্ড ক্লায়েন্ট হান্টিং এর জন্য কন্ট্রা। সো দুইটা একসাথে কানেক্টেড থাকবে। তো আমাদের গেল কয়টা? 3টা ওয়েবসাইট গেল। আর কন্ট্রিবিউশন টাইপের মতো অনেকগুলো আছে, সো আমি কন্ট্রিবিউশনকে একটাই ধরি, তো 4টা টাইপের দেখাইছি। আর একটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড টাইপের যে ওয়েবসাইট, সেটা হচ্ছে ওই যে রেড বাবল, টি স্প্রিং, তারপরে ইয়া আর কি ব্লা ব্লা যাই আছে। সো টোটাল 5 ধরনের ওয়েবসাইটের সাথে আপনাদের সাথে আমি পরিচয় করাইছি।
কথা ক্লিয়ার? এই অ্যাকাউন্টগুলা যারা আর কি লাস্ট দুইটা ক্লাসে যে অ্যাকাউন্টগুলোর কথা বলা হয়েছে এর মধ্যে স্টক কন্ট্রিবিউশনে আপনারা সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কারণ শুরুর দিকে হয়তোবা আপনারা 5-6 মাস, 1 বছর, 2 বছর প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় দিতেছেন কন্ট্রিবিউশন মার্কেট প্লেসে। জাস্ট আপনি ইমাজিন করেন প্রতি সপ্তাহে যদি আপনি কন্ট্রিবিউশন ওয়েবসাইটে ধরেন যে আপনি 70টা ডিজাইন আপলোড দেন, ধরেন 10টা করে পার ডে করতেছেন, ব্যাকগ্রাউন্ড ডিজাইন হোক, গ্রেডিয়েন্ট কালার হোক, যাই হোক, আপনি হচ্ছে 10টা করে করতেছেন। তো 7 দিনে 70টা, মাসে কত? 28 দিনে হচ্ছে 280টা, মাসে 280টা। এবার আপনি হিসাব করেন 2 বছর আপনি কয়টা দিতেছেন? দিনে 70টা হইলে আপনার অনেকগুলো হয়ে যায়। এখন এর মধ্যে যদি আপনার কোনো ডাউনলোড যদি বাড়তি হয়, বেশি ডাউনলোড হয়, সেই ক্ষেত্রে একটা টাইমে দেখা যাবে আপনি ঘুমায় ঘুমায় টাকা পাইতেছেন। আপনি একটু অসুস্থ, সমস্যা নাই, ওখানে ইনকাম আসতেছে। আপনি প্রপার ওয়েতে টাইম দিতেছেন, আপনার ইনকাম বাইরে যাইতেছে। সো কন্ট্রিবিউশন মার্কেট প্লেসে প্রফিট আছে, সো ওইখানে আপনারা সবাই টাইম দিতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এর পরের যে বিষয়টা, এগুলো তো গেল। টি শার্ট যে ডিজাইনের যে ব্যাপারটা বললাম, টি শার্ট ডিজাইনের যে মার্কেট প্লেস গুলো আছে বা যেখানে আপনারা ডিজাইন আপলোড করে রাখবেন, ওইখান থেকে টি শার্ট অর্ডার হলে আপনারা একটা কমিশন পাবেন। সেই মার্কেট প্লেস গুলোতে কাজ করা এটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এটার জন্য আমি আপনাদেরকে প্রেশারাইজও করবো না, এটার জন্য আমি আপনাদেরকে বলবো না। কারণ যার ভালো লাগবে সে করবেন, যার ভালো লাগবে না সে করবে না, শেষ। এটা গেল। সো আমরা যে এতগুলো ডিজাইন যে করি, আমাদের অনেক ডিজাইন আছে, অনেকগুলো ডিজাইন আমরা করি। এখন এই ডিজাইনগুলো করলে আমাদের এখন হচ্ছে দেখাইতে তো হবে। এখন আমি যদি আপনাকে যদি বলি, আপনি আমার কাছে ইন্টারভিউ দিতে আসছেন, আপনি আমার সামনে বসার পরে আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি যে এতদিন ধরে কাজ করছেন, যাই কাজ করছেন, আমাকে দেন, দেখান। আপনি দেখাইতে পারবেন? একটা ওয়েবসাইট বা একটা লিঙ্কের থ্রুতে আপনি দেখাইতে পারবেন? সম্ভব? সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। কেন সম্ভব না? আপনাদের প্রোফাইল বা পোর্টফোলিও সাজানো নাই, কারোই নাই, একজনেরও পোর্টফোলিও সাজানো নাই। এখন আমরা পোর্টফোলিও হিসাবে ইউজ করি মূলত দুইটা ওয়েবসাইটকে আমরা পোর্টফোলিও হিসাবে ইয়া করি। এখন দুইটা ওয়েবসাইটের মধ্যে কি, একটা হচ্ছে ড্রিবল, দাঁড়ান আমি ড্রিবলে যাই। একটা হচ্ছে এই যে এই ওয়েবসাইটটা ড্রিবল নামে, আর একটা হচ্ছে গিয়ে আপনার বিহান্স, বিহান্স.নেট। আচ্ছা, এই হচ্ছে একটা ওয়েবসাইট, এই হচ্ছে আরেকটা ওয়েবসাইট। স্যার আমি ঠিক তো আছে, পোর্টফোলিও সাজাইছি হ্যাঁ জি আপু। এই যাব যত কাজ করছি। আচ্ছা, আপনি পোর্টফোলিও সাজাইছেন, বাকিরা কি সাজাইছেন? বা বাকি আপনাদেরকে কি পোর্টফোলিও অ্যাকাউন্ট দেখানো হয়েছিল সবাইকে? জি, দেখানো হয়েছে। দেখানো হয়েছে। আচ্ছা, তাহলে তো ভালো হইলো, আমার জন্য ইয়া করতে ইজি হবে। সো আপনারা এই পোর্টফোলিও অ্যাকাউন্টগুলোকে প্রপার ভাবে সাজাবেন। ঠিক আছে, একদম প্রপার ওয়েতে সাজাবেন। এন্ড এগুলাতে যেমন ধরেন এই যে বিহ্যান্সে যদি ফলোয়ার, আমি ট্রিক্সটা বলে দিই, যদি ফলোয়ার বাড়াইতে কমাইতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ফলো আনফলো করবেন, তখন আপনার ফলোয়ারটা বাড়তে থাকবে। ঠিক আছে, আপনার ফলোয়ার বাড়বে। এন্ড এইখানে একটা নিয়ম আছে, যদি আপনার 2000-এর কাছাকাছি ফলোয়ার থাকে বা 2000+ থাকে, দেখা যাবে আপনি বিহ্যান্সে অর্ডার পাচ্ছেন। ঠিক আছে, ড্রিবলও সেম কেস, ড্রিবলের অবস্থা সিমিলার। তবে বিহ্যান্স আর ড্রিবলের মধ্যে ড্রিবলটা হচ্ছে প্রিমিয়াম। সো এই বিহ্যান্স আর ড্রিবল পর্যন্ত যতগুলো অ্যাকাউন্ট আপনাদেরকে বলা হয়েছে সবগুলো আপনারা রেডি করবেন, রেডি রাখবেন। এটা যে আপনাদের কাজগুলা জন্য। স্যার, যে কাজগুলা বিহেন্সে আপলোড করব সেগুলো আবার ড্রিবলসে হ্যাঁ, আপলোড করা সেম যাবে। ডিজাইনার যেহেতু আপনি, তার মানে আপনি সেম জিনিস মাল্টিপল জায়গায় আপলোড দিতে পারবেন। এন্ড সেম পোর্টফোলিও কিন্তু আপনি ফ্রিল্যান্সার.কম আপলোড দিতে পারবেন, এই অপশনও কিন্তু আছে। আমি যদি ফ্রিল্যান্সার.কমে যাই, আমার কিন্তু সেম কাজ এখানে আপলোড আছে, হয়তোবা সবগুলা নাই, আমি কিছু আপলোড দিছি কিছু দেই নাই, কিন্তু এখানেও কিন্তু স্যার আপলোড আছে। অ্যাকাউন্ট জি, গুলোর নাম কি সেম থাকবে? হ্যাঁ, আপনার নামে থাকবে, আপনি যেই নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন সেই নামেই থাকবে অ্যাকাউন্ট। আচ্ছা। এন্ড সেম নামই রাখার চেষ্টা করবেন, রিজন হচ্ছে এখানে একটা ব্র্যান্ড আইডেন্টিটি কাজ করে। লাইক আমার ইউজার নেম হচ্ছে অ্যামাজন ব্লুপ্রিন্ট, আপনি যেখানেই সার্চ দিবেন ওইখানেই আমারটা চলে আসবে, এক নামে সব জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এই আর কি। একটা একটা স্পেসিফিক ইউজার আইডি দিয়ে আমার অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করা আর কি। তো যাক, এই গেল ব্যাপার। সো এগুলো আপনারা রেডি করে রাখবেন। সো আপনাদের যে আমি লাস্ট ক্লাসে আপনাদের একটা ইয়া করে রাখছিলাম, একটা স্ক্রিনশট নিয়ে রাখছিলাম যে আপনাদের কোন কোন ক্লাসগুলো বাকি। 312 আপনাদের হচ্ছে অ্যাড ডিজাইনটা ফটোশপের সাথে দেখা বলছি, এটা গেল, এটা বাদ দেই।
আপনাদের হচ্ছে ভেক্টর ট্রেসিং বাকি, হিসাব অনুযায়ী লোগোটা বাদ দিলে আপনাদের হচ্ছে ভেক্টর ট্রেসিং বাকি, আর হচ্ছে স্টেশনারি ডিজাইন বাকি, তাই তো? আমরা আজকে স্টেশনারি ডিজাইন প্রজেক্টটা দেখি, ঠিক আছে? এটা দেখা হইলে আমাদের ইলাস্ট্রেটরে আর মাত্র 2টা ক্লাস থাকবে। সরি, আমি 4টা মনে করছিলাম, আর 2টা ক্লাস থাকবে। নেক্সট উইকেই আমাদের ইলাস্ট্রেটর শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? এরপরে প্রয়োজনে আমরা একটু অন্য একটা এক্সট্রা ক্লাস রাখতে পারি যদি কোনো প্রয়োজন হয়, যদি মনে করি প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে একটা ওভারভিউর একটা ডিসকাশন রাখতে পারি, ঠিক আছে? আমার মনে হয় না দরকার পড়বে, কারণ আপনাদের কাজগুলো দেখতেছি। সো আমার মনে হয় না দরকার পড়বে। তারপর যদি প্রয়োজন বোধ হয় আমি প্রয়োজন আরো একটা এক্সট্রা ক্লাস রাখবো, সেটা হচ্ছে রিভিউর জন্য। ওকে, সো আজকে আমরা স্টেশনারি ডিজাইনটাতে যাই। স্টেশনারি ডিজাইনটা হচ্ছে কি সবচেয়ে ইন্টারেস্টিং টপিক। যদি ডিজাইন লাইন আপে বলেন, স্টেশনারি ডিজাইনটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং টপিক। কেন? যদি আমি স্টেশনারি ডিজাইনে যাই, স্টেশনারি ডিজাইনে যদি যাই, স্টেশনারি ডিজাইন জিনিসটা কি? ধরেন আপনি ভিভোর একটা মোবাইলের দোকানে ঢুকছেন, ঢুকার পর আপনি কি দেখেন? দেয়ালের কালার নীল, যেই এমপ্লয়িটা দ্বারা মোবাইল সেল করতেছে তার টি শার্টের কালার নীল, আপনার যে ডেস্ক, আপনার কার্পেট, আপনার ওয়েবসাইট, আপনার ব্যানার, ইভেন ভিভোর ওয়েবসাইটে ঢুকলেও দেখবেন তাদের ইয়াটা হচ্ছে ব্লু কালার। তারপর এবার আমরা যদি যাই বাটাতে, বাটাতে গেলে দেখবেন বাটার কালার কি রেড। হয় দেয়ালের কালার রেড হবে, নাহলে এমপ্লয়ীদের ড্রেসের কালার রেড। ওরা একটা ব্র্যান্ড আইডেন্টিটি ফলো করতেছে, একটা আইডেন্টিটি। এখন আমি যদি রেড কালার বলে আপনাদেরকে যদি বলি, বাংলাদেশের যে কোনো একটা কোম্পানির নাম আপনি মনে করেন বাংলাদেশে অ্যাভেলেবেল, 90% মানুষের মাথাতেই সর্বপ্রথম নামটা আসবে কি? বাটা। সর্বপ্রথম রেড কালার লোগো কার? বাটা আসবে, ঠিক আছে? এখন যদি আমি গ্রিন কালার বলি, ওয়ার্ল্ড ওয়াইড গ্রিন কালার লোগো কোনটার আছে যে সবচেয়ে বেশি ফেমাস, বা আপনি কোনটা আপনার মনে পড়তেছে? আপনার মাথায় আসতে পারে স্টারবাকস আসতে পারে, আর বাংলাদেশে হইলে আপনার স্কয়ার হসপিটাল আসতে পারে, বা স্কয়ার কোম্পানি গ্রুপ, স্কয়ার গ্রুপ আসতে পারে, কারণ ওদের লোগোটা গ্রিন কালার। এন্ড ওরা সব জায়গাতেই একটা আইডেন্টিক্যাল কালার এন্ড একটা থিম, একটা ডিজাইন ফলো করতেছে সব জায়গাতে। আপনি যত বড় কোম্পানিতে যাবেন সবাই দেখবেন একটা থিম ফলো করতেছে। সো ওই ডিজাইনটাই হচ্ছে স্টেশনারি ডিজাইন বা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। এটা একটা কমপ্লিট ব্র্যান্ড গাইডলাইন ডিজাইন, ঠিক আছে? এখন এর মধ্যে অবশ্যই লোগো থাকে। আচ্ছা রকিবউদ্দিন ভাইয়া, আপনি লিভ নিতে পারেন ভাইয়া, সমস্যা নেই। আপনি ওখানে সময় দেন, প্রবলেম নেই ভাইয়া, ঠিক আছে? পরবর্তী ক্লাস রেকর্ডটা দেখে নিয়ে, ঠিক আছে? আচ্ছা, বিষয়টা হচ্ছে একটা কমপ্লিট ব্র্যান্ড গাইডলাইনই হচ্ছে স্টেশনারি ডিজাইন। এখন কমপ্লিট ব্র্যান্ড গাইডলাইন আমরা কমপ্লিট থেকে শুরু করে একদম শুরু থেকে শুরু করে একদম শেষ পর্যন্তও করতে পারি। আদারওয়াইজ আমরা যেটা করতে পারি, আমরা লোগোটা ছাড়া বাকি সবকিছু করতে পারি। লোগো ছাড়া সবকিছু করলে সেটা হবে হচ্ছে স্টেশনারি ডিজাইন। লোগো সহ যদি করি সেটা হবে হচ্ছে ব্র্যান্ড গাইডলাইন। এখন লোগোটা তো আমরা আপনাদেরকে এখনো দেখাই নাই, এটা লোগোটা বাকি আছে, সো এটা বাকি থাকুক, এটা পরবর্তী দেখা যাবে। লোগোর বিষয়টা একটু লেন্দি এন্ড একটু বড়, সো ওইটা পরেই থাক, ওইটা সবার লাস্টের দিকে থাক, কারণ আপনাদের অনেক ডিজাইনের সাইজ টাইজ হাবি যাবে, অনেক কিছু বোঝার ব্যাপার আছে, আর লোগোতে কোনো সাইজ নেই। এই হচ্ছে একটা এই জন্য আমি লোগো নিয়ে এতটা বদার করতেছি না। যাক, এখন স্টেশনারি ডিজাইনে কি কি থাকতে পারে? স্টেশনারি ডিজাইন এমন একটা অবস্থা, স্টেশনারি ডিজাইনে কোনো জিনিসের লিমিটেশন নাই। কেন লিমিটেশন নাই? যেমন এইখানে দেখেন, এটা তো একটা স্টেশনারি ডিজাইন, তাই না? এটা একটা স্টেশনারি, এখানে সে কি কি প্রোভাইড করতেছে? সে এনভেলপ প্রোভাইড করতেছে, সে একটা ফাইল প্রোভাইড করতেছে, সে বিজনেস কার্ড প্রোভাইড করতেছে, সে একটা লেটার হেড প্রোভাইড করতেছে এই ডিজাইনটার মধ্যে, ঠিক আছে? এইটাও তো একটা স্টেশনারি ডিজাইন। সে এখানে কি একটা প্যাকেজিং টাইপের কিছু একটা, বা ফাইল ধরে নিলাম, আপনার ফাইল ইয়া দিতেছে আপনাকে, তারপরে আপনার হচ্ছে এইখানের মধ্যে এনভেলপ ডিজাইন দিতেছে, তারপরে হচ্ছে বিজনেস কার্ড দিচ্ছে, সরি এটা আইডি কার্ড ডিজাইন, এটা হচ্ছে আইডি কার্ড, এটা হচ্ছে বিজনেস কার্ড, এটা লেটার হেড, এটা হচ্ছে ইনভয়েস। ইনভয়েসটা হচ্ছে বিল, বা হচ্ছে আমরা যখন কোনো কিছু পারচেস করি, বা আমরা যখন কোনো একটা টাকা পরিশোধ করি কাউকে, আমাকে যে এর এগেনস্টে যেই কাগজটাতে, সেটার নাম হচ্ছে ইনভয়েস বা বিল। সো ওইটা এটা সে এখানে একটা সেট প্রোভাইড করতেছে। তারপর আবার এইটা যদি দেখি, এখানের মধ্যে দেখেন কি আছে, ঘড়ির ডিজাইন, তারপরে ফোন কাভারের ডিজাইনও হইতে পারে, বিজনেস কার্ড, ওয়ালপেপার হইতে পারে, এনভেলপ, আইডি কার্ডের রিবনটা, আইডি কার্ডের যে ফিতাটা থাকে ওইটা, তারপরে একটা ব্যাগ, লেটার হেড,
ক্লিপ, ব্যাচ, এগুলো সবকিছু একটা ব্র্যান্ডের একটা সেম ডিজাইন ফলো করতে পারে। যেমন এইখানে সবগুলো ডিজাইনকে একটা ডিজাইন ফলো করতেছে না। সো এইটাই হচ্ছে স্টেশনারি ডিজাইনের মেইন মূল মন্ত্র, এছাড়া আর কিছু না। এখন আপনি বিজনেস কার্ড ডিজাইন করতে পারেন, আপনি বিজনেস কার্ডে যে ডিজাইনটা ইউজ করছেন, যেই কালারটা ইউজ করছেন, সেটা তো অবশ্যই লোগো থেকে নিয়ে আপনি ইউজ করবেন। সো লোগো থেকে নিয়ে যখন আপনি কালারটা ইউজ করবেন, তখন আপনার সব জায়গাতে কালারটা সেম থাকতেছে। আর ডিজাইনের সাইজ তো আপনারাই ভালো জানেন। আর না জানলে আপনি হচ্ছে গুগলে সার্চ করে দেখতে পারেন, তাই না, যে হচ্ছে ধরেন ইয়ার সাইজটা কত হবে, লেটার হেডের সাইজটা কত হইতে পারে, একটা ব্যাগের সাইজ কত হইতে পারে, তারপর একটা মোবাইল কাভারের সাইজ কত হইতে পারে, এনভেলপের সাইজ কত হইতে পারে, বুক কাভারের সাইজ কত হইতে পারে। এই জিনিসগুলো কিন্তু গুগলে অ্যাভেলেবেল আছে। এন্ড মগের জন্য আমরা কোন ডিজাইন করব, কতটুকু সাইজ নিব, এগুলো অ্যাভেলেবেল ডিজাইন। ঠিক আছে। সো এইখানে হচ্ছে ফ্রি পিকের মধ্যে একটা আছে, এটা যদি একটু ভিজিট করে দেখি, এটা যদিও প্রিমিয়াম। আচ্ছা, আচ্ছা, এটা লোড নিতে থাকুক, ওটার জন্য আমাদের টাইম নষ্ট করার দরকার নেই। এখন এই স্টেশনারি ডিজাইনের মধ্যে আপনার কোথায় কোথায় আপনি কাজ বেশি পাবেন এন্ড ভালো কাজ পাবেন। যদি আমি ফাইবারে যাই, ফাইবার, আচ্ছা, বাই দ্য ওয়ে একটা নিউজ আছে আমার জন্য, গুড নিউজ। আমি তো ফাইবার অনেকদিন যাবত টাইম দিতেছি না। সো বিষয়টা যেটা হয়েছে, আমি না রিসেন্টলি আজকে সাপোর্ট ক্লাস চলা অবস্থাতে আমি হচ্ছে ফাইবার একটা অর্ডার পাইছি, সেটা হচ্ছে $35, $35। ঠিক আছে, এই আর কি। সো দোয়া করবেন, আমার অনেকটুক লেভেল 1-এর দিকে আগে যাইতেছি, কারণ আমি তো আর ফাইবারে কাজ করি না। ফাইবারে একটা টাইমে লেভেল 1 পাইলে দেখা যাবে, অর্ডার বেশি থাকলে কাজ করা পড়বে, আদারওয়াইজ হচ্ছে তো আমার কাজ বেশি একটা করা হবে না আর কি। এই স্যার আর কি তাহলে আপনি বিষয়। কোথায় কাজ করেন? ফাইবারও করেন না? আমি freelancer.com-এ করি, আর আমার লোকাল ক্লায়েন্ট আছে আর ফিক্সড ক্লায়েন্ট আছে, আমি ওদের কাজগুলো করি। আর সবগুলো ক্লায়েন্ট আমি ফ্রিল্যান্সার থেকেই পাইছি। বুঝতে পারছেন আপু? ও, ফাইবারে আমি কাজ করি হচ্ছে, তাই- আহ কাজ করি ধরি ছাড়ি অবস্থা আর কি। ফাইবারে আমি অতটা অ্যাক্টিভ না, কারণ ভাই, আমার একটা ডিভাইস নষ্ট হওয়ার পরে আমি ফাইবার থেকে একটু সরে গেছি আর কি। জি ভাই হ্যালো বলেন। ভাইয়া। জি ভাই। বলতেছি ফ্রিল্যান্সারে আমি যতটুকু ঢুকছি, এখানে তো কম্পিটিশন বেশি। হ্যাঁ, এখানে কম্পিটিশন মানে বেশির জন্যই তো, কম্পিটিশন কাজ বেশি হইলেই পাওয়াটা তো আপনার কষ্ট। কাজ ভালো হবে, নাহলে তো ভালো হবে না ভাইয়া। এখানে দেখা যাচ্ছে ওই আপনার $20 বা $30 দেখা যাচ্ছে যে 800, 1000, 1200 পর্যন্ত এন্ট্রি পড়ে যায় এখন। আমি বলি ভাইয়া, কন্টেস্টে তাইলে আপনি $300 $200 দেখেন নাই, $300 $200 10,000 20,000 এন্ট্রি করে। তো সেক্ষেত্রে কাজ পাওয়ার চান্স কমে যাচ্ছে। কাজ কেন কমে যাবে? আপনার হচ্ছে কে 5 স্টার দিছে ক্লায়েন্টকে, কে কেন 5 স্টার দিছে আর কি, যেই ফ্রিল্যান্সারকে ক্লায়েন্ট 5 স্টার দিছে তাকে কেন দিছে, আর তার ডিজাইনের সাথে আপনারটার কি প্রবলেম, সেই জিনিসগুলো আপনি ফাইন্ড আউট করেন, প্রবলেম সলভ করেন। আমি কি বলছি, খেলার আগে মাঠের মধ্যে প্র্যাকটিস করতে হয় না? freelancer.com হচ্ছে আপনাদের প্র্যাকটিস গ্রাউন্ড। হ্যাঁ, আপনি যত বেশি freelancer.com-এ কাজ করবেন, তত বেশি আপনার ব্রেইন খুলবে, আপনি ডিজাইন কনসেপ্ট বুঝবেন, ডিজাইন করতে পারবেন, ডিজাইন তাড়াতাড়ি করতে পারবেন। এন্ড আমি তো, না ভাইয়া, আরেকটা জিনিস লক্ষ্য করছি। জি জি ভাইয়া, হ্যালো। জি ভাইয়া শুনতে হ্যাঁ জি পাচ্ছি ভাইয়া। ভাইয়া, আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে যারা কন্টেস্ট অর্গানাইজ করে মানে কল দেয়, ওরা হুম। দেখি প্রথম যদিও 3 দিন বা 1 সপ্তাহ টাইম থাকে, কিন্তু প্রথম 2 দিনের মধ্যে যারা পোস্ট দিয়ে দেয় ওদেরকেই আপনার স্টার দিয়ে দেয়। না না, পরের এটা গুলোকে এটা আসলে ভুল, ওই এটা কন্টেস্ট ভুল, এটা কন্টেস্ট যারা ভুল ভাইয়া। ওরা কি দেখে কিনা। না, বিষয়টা আমি বলি, এই বিষয়টা হচ্ছে আপনি যেটা জানেন বা বুঝতেছেন এটা ভুল। সব সব মানুষ যেমন এক না, ফ্রিল্যান্সার.com সব কন্টেস্ট হোল্ডার বা ক্লায়েন্ট সেম না। অনেকে আছে তাড়াতাড়ি হচ্ছে এন্ট্রি গুলো ক্লোজ করতে চায়, যে তার ডিজাইনটা আর্জেন্ট লাগবে, তো সেজন্য সে হচ্ছে তাড়াতাড়ি রেটিং দিয়ে শর্ট লিস্ট করে ফেলে বিষয়টাকে। আপনি আপনার মতন কাজ করতে থাকবেন এন্ড চেষ্টা করবেন নতুন কন্টেস্ট আসছে সাথে সাথে এন্ট্রি দেওয়ার। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর একটা কন্টেস্টে একটা এন্ট্রি দিয়ে আমি ঘুমায় গেলাম, আল্লাহ ভরসা যা হয় হইলো, বিষয়টা কিন্তু এরকম না। কন্টেস্টে আপনি একটা কন্টেস্টে আপনি যদি 10,000 এন্ট্রি একলা দেন, কোনো কোনো নিষেধাজ্ঞা নাই, আপনি দিতেই পারেন। যেমন আমি যদি একটু আমার কষ্ট করে একটু অফ টপিকে চলে যাই, আমি যদি আমার একটা লাস্ট একটা প্রজেক্টে যদি যাই, দাঁড়ান, এটা আগে লগ ইন করতে হবে। স্যার আমরা দেখলাম যে স্যার এক মাসে মাত্র 6টা কন্টেস্ট করা যায়, এটা আমাদের রেস্ট্রিকশনটা কেন? এক মাসে 6টা না, আপনি যেটা দেখছেন 1 মাসে 6টা বিড, এটা হচ্ছে প্রজেক্ট। ওই বিড একদমই করবেন না, বিডিং দিবেনই না, আপনারা কন্টেস্ট এন্ট্রি দিবেন। কন্টেস্ট এন্ট্রি হচ্ছে আনলিমিটেড, আপনি যত দিতে পারেন।
যেমন আমি যদি আমার রিসেন্ট একটা কাজ দেখাই, এটা হচ্ছে তাও 5 মাস আগের, আমি এখানের মধ্যে এখানে একটা ব্যাপার আছে, আমি সব রিভিউ নেই না। এখন আপনি দেখে বলতে পারেন স্যার আপনার তো রিভিউ মাত্র 19টা, তাহলে আপনি কতদিন ধরে এত বছর ধরে কাজ করতেছেন, আপনার রিভিউ মাত্র 19টা, তো কিভাবে কি? আমি বলি এখানের মধ্যে আপনি যখন ক্লায়েন্টকে রিভিউ দিবেন তখন হচ্ছে ক্লায়েন্টের রিভিউটা এখানে শো করবে, আদারওয়াইজ শো করে না। আমি কোনো অনেক ক্লায়েন্টকে রিভিউ দিই না, কারণ আমি জানি ক্লায়েন্টের মোটিভ কেমন হইতে পারে, বুঝি। And ওরা 5 স্টার না দিয়ে যদি 4 স্টার দেয়, সেই ক্ষেত্রে আমার রেটিং কমে যাবে। এজন্য আমি মেইনলি সব রিভিউগুলা রিসিভ করি নাই, আমি রিভিউ দেই নাই। আমার রিভিউ এর দরকার নেই, আমার কাজ দিয়ে কথা। সো এই জন্য হচ্ছে এখানে আমার 19টা কন্টেস্ট, এগুলো তাও অনেক শুরুর দিকে। আর রিসেন্ট একটা নিছি, তাও হচ্ছে সে 4 স্টার দিয়ে গেছে, তার কাজ কিন্তু পারফেক্ট ভাবে করছি, তারপর সে 4 স্টার দিয়ে গেছে। আচ্ছা এটা দেখ, সমস্যা নেই, তার দিতে ইচ্ছা করছে, সে আলহামদুলিল্লাহ বলে দিয়ে গেছে, সমস্যা নেই। এখন এটা যে আমি উইন করছি, তো এইখানের মধ্যে আমি যদি আমার এন্ট্রি দেখাই, আমি কয়টা এন্ট্রি দিছি দেখেন, 69টা এন্ট্রি আমার। একটা কন্টেস্টের মধ্যে আমি 2 দিনে 69টা এন্ট্রি দিছি। আচ্ছা, এখন 69টা এন্ট্রির মধ্যে দেখেন আমার কিন্তু রিজেকশনও ছিল। 3 নাম্বার পেজে যাই, দেখেন আমার কিন্তু রিজেকশনও আছে, সে কিন্তু রিজেক্টও করছে। এখন রিজেক্ট করার পর আমি যদি মন খারাপ করে বলি আরে আমি রিজেক্ট করছি, আমি আর এন্ট্রি দিব না, আমি মন খারাপ করছি, আমি খেলবো না, তাইলে কিন্তু হবে না। আমি এই কন্টেস্টটার মধ্যে যেগুলাতে এন্ট্রি দেই, আমি সবগুলোর মধ্যে প্রপার ওয়েতে ফলো আপে থাকি, যাতে করে কাকে 5 স্টার দিল, কেন 5 স্টার দিল, ওই জিনিসটা আমি ফলো আপ করতে পারি, তারপরে ওইটাকে আপডেট করে দেই। আর এই যে একটা ভাই বিডের কথা বললেন না, তো শর্টকাট দেখা দেই। এই যে আপনি এই 6টা বিডের কথা বলতেছেন তো, এই যে 6টা বিড, জি স্যার, জি। এইটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে প্রজেক্টের ব্রাউজে গিয়ে, এই যে প্রজেক্টের ক্ষেত্রে হচ্ছে বিড। আপনারা তো প্রজেক্ট এখন যাবেনই না, আপনারা যাবেন হচ্ছে ব্রাউজ থেকে কন্টেস্টে। এইবার আপনি এখানের মধ্যে ঢুকে যতগুলো কন্টেস্টে পারেন আপনি এন্ট্রি দেন, কোনো সমস্যা নেই। আমি কেন বিট করতে না করছি, রিজন হচ্ছে, ধরেন আমি আপনার ক্লায়েন্ট, আপনার থেকে আপনি একটা লোগো উইন করছেন বা একটা কন্টেস্ট উইন করছেন, এরপর আমি আপনাকে রিহায়ার করব। আমি আপনাকে বললাম যে আমি একটা প্রজেক্ট দিতেছি, প্রজেক্ট লঞ্চ করতেছি, ওই প্রজেক্টের লিঙ্কটা আপনাকে দিল, দিয়ে বললো যে আপনি যাতে ক্লিক করে বিট করেন। আপনি ধরেন $200 একটা প্রজেক্ট দিছে, আপনি ওইখানে বলছে আপনাকে যে আপনি $75 বিট করবেন। সো আপনি গিয়ে $75 বিট করতে গেলেন, কিন্তু আপনি তো আগেই কতগুলা হচ্ছে নিজে নিজে বিট করে করে আপনি তো বিট জিরো করে রাখছেন। আপনার মাসে হচ্ছে আপনাকে 6টা বিট দেয়, সেই ক্ষেত্রে আপনি 6টা বিট শেষ করে ফেলছেন, তাইলে তো আপনার ওই প্রজেক্টে বিট করতে পারবেন না, ওই কাজটাও আপনি পাবেন না। তখন ক্লায়েন্ট বিরক্ত হয়ে আপনাকে কাজটা নাও দিতে পারে, এই একটা হচ্ছে প্রবলেম। সো এই জন্য বিট করবেন না। বিট তাদের জন্য যারা হচ্ছে প্রিমিয়াম মেম্বারশিপ ইউজ করে, লাইক এখান থেকে যদি আমি মেম্বারশিপে যাই, যারা এই মেম্বারশিপ ইউজ করে তাদের জন্য হচ্ছে মেইনলি এই বিটটা, বিডিং সিস্টেম। কারণ দেখেন 100 বিট দিবে পার মান্থ, 100টা প্রজেক্ট আপনি বিট করতে পারবেন, মোর দ্যান এনাফ কাজ পাওয়ার জন্য। কিন্তু তাও আপনি নতুন অবস্থাতে প্রজেক্ট বিট করলে কাজ পাবেন না, আপনার প্রোফাইলে রিভিউ রেটিং এন্ড লেভেল অনেক হাই হইতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে জি হচ্ছে স্যার। আরো কিছু আছে, 300 বিডের আছে, 1500 বিডের আছে, যত বেশি তত হচ্ছে ইয়া। যদিও এক্সট্রা কিছু ফ্যাসিলিটি আপনি পাবেন, পাবেন না যে তা না, এক্সট্রা ফ্যাসিলিটি আছে। তবে দেখেন আপনার হচ্ছে ইয়ারলি কত, প্রায় লাখ টাকার উপরে আপনার দিতে হবে freelancer.com-কে, যদি আপনি একদম টপ লেভেলেরটা ইউজ করেন। আর প্রফেশনাল ইউজ করলেও প্রায় 60,000 টাকার কাছাকাছি আপনার দিতে হবে। এখন আমাদের জন্য কি এটা ভ্যালু ফর মানি হইলো? অবশ্যই না। সো গেল আরেকটা জিনিস দেখা দেই, যদি আমার প্রোফাইলে যাই, ফ্রিল্যান্সার.কম কিন্তু লেভেল সিস্টেম আছে, সেটা হচ্ছে প্রোফাইলে ঢোকার পর উপরে মাই রিওয়ার্ডে ক্লিক করলে আপনি দেখতে পারবেন। ধরেন আমার লেভেল কত, আমার লেভেল 20, এর উপর আর কোনো লেভেল নাই, এখানে গিয়েই শেষ। আর আমার যদি র্যাঙ্কিং ধরি পুরো ফ্রিল্যান্সার.কম, আমার র্যাঙ্কিং হচ্ছে 28,256 টোটাল আর কি। ফ্রিল্যান্সার.কমে যত অ্যাকাউন্ট আছে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, তাদের মধ্যে আমার অ্যাকাউন্ট হচ্ছে 28,256 নম্বরে আছে। এটা যদিও 26,000-এ ছিল, মাঝখান দিয়ে আমি একটু গ্যাপ দিছিলাম, সো গ্যাপের কারণে আমি একটু নিচের দিকে নেমে গেছি। আমার র্যাঙ্কিং ধরেন ফ্রিল্যান্সার.কম 28,256 বর্তমানে আজকের ডেটে। এটা কালকে বাইরেও যেতে পারে, এটা কালকে কমেও যেতে পারে। যদি আমি রেগুলার কাজ করি এটা দিনকে দিন বাড়তে থাকবে, উপরের দিকে যাইতে থাকবে। ঠিক আছে? সো এখানেও র্যাঙ্কের একটা ব্যাপার স্যাপার কাজ করে। আপনার র্যাঙ্ক যত বাড়বে তখন আপনি কিছু কন্টেস্ট আছে, ক্লায়েন্ট কন্টেস্ট দেওয়ার পরে মইরা যায়, গায়েব হয়ে যায়, সে আর আসে না, তখন ওই কন্টেস্টটা সব ফ্রিল্যান্সারদের মাঝখানে ভাগ হয়ে যায়। এখন আপনার র্যাঙ্ক লেভেল যদি বেশি হয় তাহলে আপনি টাকা বেশি পাবেন। যেমন এই যে এখানে দেখেন আমার এখানে 25 সেন্ট জমা আছে না, এটা রিসেন্টলি আসছে, সেটা হচ্ছে 6 দিন আগে আসছে যদিও,
দেখেন, মডার্ন বিজনেস কার্ড নিডেড। এখন মডার্ন বিজনেস কার্ড নিডেড সেইখানের মধ্যে যে ইনফরমেশন দিছে যাই দিছে, আমি হচ্ছে টাইম পাইতেছিলাম না, আমি হচ্ছে যেটা করছি, একটা জিনিস মেনশন করেন, $21 কন্টেস্টে 973টা এন্ট্রি হয়েছে, আর আমি এন্ট্রি দিছি কয়টা? আমি এন্ট্রি দিছি একটা। এখন 21 ভাগ 931 যদি দেই, 21 ভাগ 931, তাহলে আমার ভাগ্যে আসার কথা কত? 2 সেন্ট। আমি পাইছি কত? 25 সেন্ট। কেন জানেন? আমার র্যাঙ্ক বেশি তাই। আর অনেকে আছে এখানে টাকাই পায় নাই। রিজন কি? তাদের কোনো র্যাঙ্ক নাই, তারা নিউ ফ্রিল্যান্সার। সো আপনি যত বেশি কাজ করবেন, দেখা যাবে এমনও হইতে পারে আপনি কন্টেস্টে কাজ এন্ট্রি দিয়েছেন কিন্তু ক্লায়েন্ট আর আসে নাই, সেই ক্ষেত্রে ওই টাকাটা ডিস্ট্রিবিউট হয়ে আপনার অ্যাকাউন্টের সাথে মার্জ হয়ে গেছে। যেমন আমার এখানেই তো 3টা ব্যালেন্স মার্জ হয়েছে, 25 সেন্ট, তারপরে হচ্ছে 56 ইউরো, আর হচ্ছে 72, সরি, $0.72 আর 0.56 GBP পাউন্ড, যেটা আর কি সেটা। এই হচ্ছে বিষয়। সো কন্টেস্ট ভালো করতে পারলে ভালো, এন্ড এখান থেকে অনেক ভালো ভালো ক্লায়েন্টও পাওয়া যায়। এন্ড এটা ডিপেন্ড করে আপনাদের উপর আর কি, যে আপনারা কিভাবে কাজ করবেন। এখন আপনি একটা এন্ট্রি দিয়ে যদি ঝিমান, তাইলে ভাই লাভ নাই, হবে না। আমার কাঠের চেয়ার, আমি তখন কাঠের চেয়ারে বসে কাজ করতাম, আমার কাঠের চেয়ার পুরো ক্ষয় হয়ে গেছে। আর আমি লেভেল 1 থেকে লেভেল 13 পর্যন্ত আসছি মাত্র 2 মাসে, 3 মাসের মাথায়, সরি 2 মাসে। And আমি লাফায় লাফে উঠতে পারছি কেন জানেন? আমি যেদিন আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ঠিক তার 10 দিনের মধ্যে বা 12 দিনের মধ্যে আমি হচ্ছে মোটামুটি $75 পাইছি, আর্নিং করছি। তারপরে ওই মান্থেই আমার ইন টোটালে 75,000 টাকা বাংলাদেশি টাকায় আসছে। তখনও আমি আপনাদের মতন স্টুডেন্ট, অ্যান্ড আমাদের ইলাস্ট্রেটর তখনও কমপ্লিট হয় নাই, এখনো আরো কতগুলো ক্লাস বাকি ছিল। আমি প্রচুর পরিমাণে কাজ করতাম ফ্রিল্যান্সার.কমে, এবং স্টিল নাও সময় পাইলে করি। কিন্তু অন্যান্য কাজের কারণে দেখা গেছে যে আমি একটু একটু আছি, দূরে আছি বর্তমানে ফ্রিল্যান্সিং থেকে, একটু দূরে, বেশি দূরে না, একটু দূরে। হয়তোবা কমপ্লিট হলে আমি আবার জয়েন করবো। রিজন আছে, যেহেতু আমি UI UX এর ডিজাইনের কোর্স করতেছি, প্লাস হচ্ছে আরো কিছু, সামনে NSD এক্সামের একটা প্রিপারেশন নিতেছি। এই সব কিছু ব্যাপার স্যাপার নিয়ে আমি হচ্ছে ফ্রিল্যান্সিং থেকে একটু দূরে আছি বর্তমানে, এই আর কি। ভাইয়া, আচ্ছা, এই আমাদের আমাদের করতে তো একটা ডিজাইন করতেই তো 1.5-2 ঘন্টা চলে যাচ্ছে, আপনি বলতেছেন আধা ঘন্টার মধ্যে ফোর্স দিতে। এটার সিস্টেম আছে ভাইয়া, আমি বলি। একটা ডিজাইন নিয়ে বেশিক্ষণ সময় কখনোই দেওয়া যাবে না, বেশিক্ষণ সময় দিতে পারবেন না আপনি, সময় নাই আর কি। আমাদের হাতে অ্যাকচুয়ালি সময় নাই, আমাদের খুব দৌড়ের উপরে কাজ করতে হয়। সো আপনার শুরুর দিকটাতে আপনার বেশি টাইম লাগতেছে, এটা ভাইয়া অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক জিনিস, এন্ড একদমই নর্মাল বিষয় এটা। কিন্তু আপনার নিজের থেকে নিজের এটা চেঞ্জ আনতে হবে, যে আমি কত তাড়াতাড়ি আমার ডিজাইন কমপ্লিট করতে পারি, এন্ড ক্লায়েন্ট আমাকে কি বলছে বা কন্টেস্ট হোল্ডার যে ডেসক্রিপশনটা লিখে দিছে, এটা আমি কত দ্রুত বুঝতে পারি, এন্ড কত দ্রুত আমি কাজটা সাবমিট করতে পারি। অবশ্যই দ্রুত করতে গিয়ে আবার ভুল করা যাবে না, দ্রুত করবেন কিন্তু ভুল করা যাবে না, এটা আবার একটা পয়েন্ট আছে। সো এটা আপনি শুরুর দিকটাতে একটু কষ্ট হবে, শুরুর দিকটাতে একটু সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে দেখবেন কি জানেন, আপনার ওটাতে একটা প্র্যাকটিস হয়ে গেছেন, আপনি অভ্যস্ত হয়ে গেছেন, আর আপনার প্রত্যেকটা ডিজাইন খুব শর্টকাটে হয়ে যেতেছে। এটা আমার সাথেও ঘটছে ভাইয়া, সমস্যা নেই, এটা বড় কোনো ঘটনা না, এটা হইতেই পারে। স্যার আপনি দৈনিক কয়টা কাজ নেন ফ্রিল্যান্সার অ্যাকাউন্টের থেকে? যদি যদি বিসমিল্লাহ বইলা বসি, ফ্রিল্যান্সার.কম আমি নিম্নে 50টা এন্ট্রি দিব। মানে 50টার ভিতরে 50টা নাকি একটাতে? স্যার 50। সবটি ম্যানুয়াল না এআইও আছে স্যার? এআইও আছে ভাই, এআই লাগে কি বলেন? এআই অনেক ভালো জিনিস, এআইও লাগে, ম্যানুয়ালও লাগে। এখন কথা আছে, আমার তো ম্যানুয়াল দিতে প্রবলেম নেই ভাইয়া, আমার 5 বছরের যে রিসোর্স আমার কাছে জমা হয়েছে, আমার নিজের করা ডিজাইন, ওই ডিজাইনের যদি তো মনে করেন যে আমি দিয়া কুলাইতে পারি না। স্যার অনেকে তো মনে এআই দিয়ে জমা দেয়, ক্লায়েন্ট আবার ওগুলো অ্যাকসেপ্ট করে তারে উইন করে দেয়। অ্যাকসেপ্ট করে উইন করে, এরপরে কাহিনী আছে তো। এরপরে এটাকে ভেক্টর ট্রেস করা লাগে, সেটা হচ্ছে ইমেজ ট্রেস, এটা আপনাদের নেক্সট ক্লাসে আসতেছে। আজকে তো স্টেশনারি ডিজাইন, নেক্সট ক্লাসে ইমেজ ট্রেস আসতেছে, কিভাবে একটা লোগোকে বা কিভাবে একটা ডিজাইনকে আপনি ট্রেস করবেন, ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? এআই দিয়ে জেনারেট করলেন, ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করছে, এবার ক্লায়েন্টকে আপনি বানায় দিয়ে দেন, সমস্যা নেই তো। ক্লায়েন্টও খুশি, আপনিও খুশি, শর্টকাটে হয়ে গেল কাজ। তবে হ্যাঁ, শুরুর দিকটা এরকম ছিল না, শুরুর দিকটাতে আমি 50টা 60টা করে এন্ট্রি দিতাম পার ডে, তবে কমপ্লিটলি ম্যানুয়ালি দিতাম, সব নিজে নিজে করে দিতাম। আমি বলি, আমার এমনও গেছে যে আমি হচ্ছে 24 ঘন্টা বা ধরেন 36 ঘন্টা ঘুমাই নাই, এমনও গেছে।
সারা রাত সারা দিন বসে আছি, কাজ করতেছি। ক্লায়েন্টের কাজ করলাম, করার পরে হচ্ছে চায়ের দোকানে গেছি চা খাইতে, এমন টাইমে ক্লায়েন্ট মেসেজ দিয়ে বলছে যে আমাকে আধা ঘন্টার মধ্যে এই জিনিসটা একটু আপডেট করে দিতে হবে। ডিজাইন ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আধা ঘন্টার মধ্যে আমাকে একটু আপডেট করে দিতে হবে। আমি দৌড়া চায়ের কাপ প্রায় খেয়ে বাসায় দৌড়ে এসে আমি আবার ওগুলারে কইরা টইরা ক্লায়েন্টকে সাবমিট করে আবার আমি হাইটা গেছি চায়ের দোকানে। সো এরকমও হয়েছে আমার সাথে। এন্ড আপনি আমি তাহলে ফ্রিল্যান্সার। জি। ভাইয়া, আপনি তাহলে তো সব সব যতগুলো কাজ করছেন সবগুলোর ইপিএস ফাইল সেভ করে রাখছেন। হ্যাঁ, সব আছে আমার কাছে। আমার পিসির হার্ড ডিস্ক দেখেন, আমার পিসির হার্ড ডিস্কের অবস্থা দেখেন। এটা ফুল, এটাও প্রায় ফুল, এটাও ফুল ফুল। এটা তো হচ্ছে রিসেন্ট আর কি, খালি করছি। আর এটা হচ্ছে নতুন কিনা, নতুন হার্ড ডিস্ক কিনছি এটা, তাও এটা কেনার পরে দেখেন মোটামুটি ভালোই ভরতেছে। সব এইখানে আছে ইপিএস কত, ফাইল। ইপিএস আছে, কোর্স ভিডিও আছে, আর অনেক কিছু আছে ভাইয়া, অনেক রিসোর্স ফাইলও আছে। এইটা এখানে দুইটা মিলে 2 টেরাবাইট, এই যে এইটা আর এই 5টা মিলে 2 টেরাবাইট। এটা হচ্ছে 128 জিবি ছিল, ধরেন 111 জিবি আছে, 128 জিবি। তাহলে 2 টেরাবাইট 2048 জিবি, আর হচ্ছে হলো গিয়ে 128, 2048, ধরেন 48, ধরেন নাম ওইটা 50 বা 60, 60, আর এখানে হচ্ছে ধরেন 100, 2160 জিবি, আর এখানে 256 জিবি। আমার আরো লাগবে সামনে, হবে না। 5 বছর এতটুকু লাগছে, সামনে আরো লাগবে। এই আর কি। কাজ করলে, মনোযোগ দিয়ে কাজ করলে অ্যাকচুয়ালি ভাই যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু বের করা পসিবল। যেমন আমরা লোকাল ক্লায়েন্টের কাজ করি না, কিন্তু রিসেন্টলি লোকাল ক্লায়েন্টের কাজ করেও আমি বড় বড় অ্যামাউন্ট নিতেছি রিসেন্টলি। নেটওয়ার্কিং থ্রুতে বা যে কোনো থ্রুতে কাজ আসতেছে, লোকাল ক্লায়েন্ট যেখানে পেমেন্ট দিতে আহ ইতস্তত বোধ করে, যে দিতে চায় না, 1000 টাকার কাজ যে 200 টাকা 300 টাকা বলে, সেইখানের মধ্যে লোকাল ক্লায়েন্টের থেকে আমি ভালো করে পেমেন্ট নেই, আগে বড় বড় অ্যামাউন্ট পেমেন্ট নেই। এন্ড তারা দেয়ও। সো কাজ ভালো দেখেই তো দেয়, কাজ করতে করতে একটা জিনিস অভ্যস্ত হয়ে গেছে, এই জন্যই তো দেয়, তাই না? এই আর কি। সো আপনাদের ওই লেভেল পর্যন্ত যাইতে হবে। এন্ড আপনাদেরকে আরেকটা জিনিস বলে দেই, ফ্রিল্যান্সার.কম, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের স্যার আমাকে বলছিল যে ফ্রিল্যান্সার.কম এমন ভাবে কাজ করবেন যে আপনার এন্ট্রি দেখলে আর কেউ এন্ট্রি দেওয়ার সাহস করবে না। সিমিলারলি আমি যখন হচ্ছে এন্ট্রি দিছি, একটা টাইমে দেখা গেছে আমি যদি কোনো কন্টেস্টে এন্ট্রি দেই, নর্মালি $100 $200 কন্টেস্টে এন্ট্রি দিতাম, তখন মনে করেন আমার ওই কন্টেস্টার মধ্যে আর কোনো ফ্রিল্যান্সার এন্ট্রি দিত না। সর্বোচ্চ 20টা 30টা এন্ট্রি, এরপর আর কোনো এন্ট্রি নাই। রিজন কি? আমি এন্ট্রি দিছি। মার্কেটে এমন ভাবে পরিচিতি তৈরি করছিলাম ফ্রিল্যান্সার.কম এর মধ্যে, কেউ ভয়ে এন্ট্রি দিত না, আর কেউ মনে করতো আরে ও এন্ট্রি দিছে, আমি তো তোদের পারবো না, দরকার নেই, বাদ দেই, এই এন্ট্রি স্কিপ করি। এই হচ্ছে বিষয়। এন্ড আপনাদের মূল মন্ত্র হচ্ছে আপনারা শুরুতে 0 to 60 মধ্যে আপনারা এন্ট্রি দিবেন। পরবর্তীতে আপনারা হচ্ছে 1 মাস পরে এটা বাড়ায়া আপনি 100 বা 110 করে তারপরে এন্ট্রি দিবেন। আস্তে আস্তে ধাপে ধাপে আগাবেন। আপনি শুরুতেই যদি চিন্তা করেন আমি $200 কন্টেস্ট এন্ট্রি দেই, আরে পায়া গেলি তো 23,000 টাকা পাওয়া যাবো, তাইলে আপনার বোকামি হবে। কারণ আপনি বর্তমানে হিসাবে পুঁটি মাছ, আর আপনি যুদ্ধ করতে নামছেন তিমি মাছের সাথে। তিমি মাছ আপনাদের কিচ্ছু বলবে না, হা করে খাইয়া ফেলবে। শুধু শুধু মাঝখান থেকে আপনার সময়টা নষ্ট হবে। এই জন্য ছোট কন্টেস্ট এন্ট্রি দিবেন ফার্স্টে, তারপরে বড় কন্টেস্ট। কারণ ছোট কন্টেস্টে এন্ট্রি দিলে আপনি ভুলগুলো জানতে পারবেন। ফ্রিল্যান্সারে কোন কোন ফাইল আপলোড করা যায়? আপাতত ভাইয়া কন্টেস্ট উইন করেন, যেদিন উইন করবেন সেদিন আমারে জানায়েন, আমি আপনার একদম ক্লিয়ারলি দেখায় দিব যে কি কি ফাইল এন্ট্রি দিতে হয়। তারপরে একটু মেনশন করে বলে দেই, ফ্রিল্যান্সার.কম এর ক্লায়েন্টকে জেপিজি ফাইল, মকআপ ফাইল, ইপিএস ফাইল, অ্যাডোব ইলাস্ট্রেটর ফাইল, পিডিএফ ফাইল, মিনিমাম এই 5টা ফাইল দেওয়া লাগে। তারপরে আছে এসভিজি, যদি ক্লায়েন্ট চায় দেওয়া লাগে, টোটাল 6টা। বুঝতে পারছেন? আমরা কন্টেস্টে যেগুলো পোস্ট করবো এগুলা সেটা ইমেজ শুধু ইমেজ দিয়ে পোস্ট করবেন, মকআপ ইমেজ, নাহলে শুধু নর্মাল ইমেজ পোস্ট করবেন। জেপিজি ফাইল বা পিএনজি ফাইল যেটা এন্ট্রি দিবেন, যেমন এই যে আমি একটু কন্টেস্টের পেজটাতে আবার একটু যাই যদি। আর দেখা যাচ্ছে কথা বুঝতেছেন আপু? যেদিন দেখা গেছে কোনো এক সময় উইন হলাম, সেদিন তো আমাদের ক্লাস নাও থাকতে পারে, তখন আপনার সাথে আমার হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করবেন, গ্রুপে বলবেন, আমাকে ফোন দিবেন, ফেসবুকে নক দিবেন, কোথাও না কোথাও। ভাই আপনার যখন আমারে দরকার পড়বে, আমি যদি কবরেও থাকি আপনি আমাকে খুঁজে নিবেন। এটাই নিয়ম, এটাই নিয়ম। আর এটা আমি আমি নিজেই কাজটা করি। আমার যারা দরকার পড়বে সে যদি কবরেও থাকে, আমি তার কবর থেকে খুঁজে হইলেও বাইর করবো, কারণ দরকারটা আমার।
তার না, সে হয়তো বা আমাকে টাইম দিতে নাও চাইতে পারে, কিন্তু আমার তার টাইম বের করতে হবে। এজন্য তারে আমি বললাম যে আর কি, এটাই এজন্যই বললাম যে আমার যদি কারোর প্রয়োজন পড়ে আমি তার কবর থেকে খুঁজে হইলেও বাইর করবো, এন্ড এটাই করি। এই হচ্ছে ব্যাপার। ধরেন এটা হচ্ছে লোগো ডিজাইনের কন্টেস্ট। এখানে ঢোকার পরে আপনি যে সাবমিট মাই এন্ট্রিতে এখানে লেখাই আছে, দেখেন কি কি ফাইল দিতে পারবেন: জেপিইজি, জেপিজি, পিএনজি, গিফ ফাইল। সো আপনি যেহেতু মোশন গ্রাফিক্স ডিজাইন করেন না, আপনি হচ্ছে নর্মাল নর্মাল গ্রাফিক ডিজাইনার, তো সেই ক্ষেত্রে আপনি জেপিজি অ্যান্ড পিএনজি এই দুইটার মধ্যে যে কোনো একটা এখানে সাবমিট করবেন, টাইটেল ডেসক্রিপশন দিবেন অ্যান্ড প্রাইস দিবেন অ্যান্ড হচ্ছে এখানে সাবমিট দিবেন, শেষ। এই হচ্ছে বিষয়। সো যাক গেল, আমরা হচ্ছে একটু ফাইবার অ্যাকাউন্টটা, আর এটা আবার ক্লোজ করে দিছি। ধ্যাৎ তেরিকা, দাঁড়ান। ভাই আমি একটা ফাইবার সমস্যা আছে যে মানে পিপিএস ফাইল গুলো ডাউনলোড করতে পারতেছি না, পিপিএস ফাইল শো করতেছে না আমার ইয়েতে, কোথায়? এই পিসিতে? ল্যাপটপে। আমি এখন আপনি ডাউনলোড করছেন কোথা থেকে? ডাউনলোড আমি তো এই ইয়াতে গিয়ে প্লেসে গিয়ে, সরি ইয়াতে এক্সপোর্টে গিয়ে মানে ওখানের মধ্যে সেভ এজ আছে, তারপর আর দু একটা অপশন আছে, ওখান থেকে গিয়ে দেখলাম যে মানে পিপিএস শো করে না। আপনি আমাকে একটু স্ক্রিনশটটা গ্রুপের মধ্যে দেন তো দেখি আপনার ইয়াতে কি প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি বাসায় গিয়ে ওটা একটু আপনাকে দিব। আচ্ছা, স্ক্রিনশটটা দিয়ে আমি দেখবো না, সমস্যা নেই। আচ্ছা, আমি ফাইবার থেকে আমি সেলিং এ যাই, সরি বায়ারে যাই। বায়ার মুডে গেলে আমি যদি হচ্ছে ইয়াতে স্টেশনারি ডিজাইন লিখে সার্চ করি, এন্ড এইখান থেকে ধরেন আমরা নিচের দিকে যাই, দেখেন লেভেল টু সেলার, এটা $25 করে সেল করতে। আচ্ছা, এটা ওপেন করি, দুইটা ওপেন করি। দুইটা বলতে, আচ্ছা এই দুইটা ওপেন করি। এটা হচ্ছে টপ রেটেড আর একটা হচ্ছে লেভেল টু সেলার, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করেন, সে $22 অফার করতেছে কি, অনলি বিজনেস কার্ড অ্যান্ড লেটার হেড। একই জিনিস, একই ডিজাইন, শুধুমাত্র একটু সাইজটাই দিক ওদিক। কত নিচ্ছে সে? $25। গুড। স্ট্যান্ডার্ডে গেলে আমরা কি পাচ্ছি? 6টা আইটেমে স্টেশনারি ডিজাইন সে দিবে: বিজনেস কার্ড, লেটার হেড, এনভেলপ, ইনভয়েস, কাভার ডিজাইন অ্যান্ড ইমেল সিগনেচার, ব্লা 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 ব্লা। ওকে, 6টা ডিজাইন সে দিচ্ছে। প্রিমিয়ামে গেলে $225, 12টা আইটেম সে দিবে। ঠিক আছে, কি কি দিবে এখানে বলা আছে। সো গেল 7 আইটেম, প্লিজ চেক গিগ ডিটেলস। আচ্ছা, 7 আইটেম হচ্ছে এই যে গিগের মধ্যে বলা আছে যে সে কি কি প্রোভাইড করবে। সো এইখানে না, এই ইয়াতে না কাজটা বেশি পাওয়া যায়। এটা হচ্ছে আপনারা কাজটা বেশি পাবেন ইয়ার মধ্যে। হ্যালো জি ভাইয়া। ভাইয়া, ও ও যেগুলো 7 আইটেম বা 12 আইটেম দিবে বলতেছে, ও কি ডিজাইনটা দিবে না আসলে জিনিসগুলো ও ডিজাইন দিবে। সাপ্লাই? আমাদের সাথে ক্লায়েন্টের সম্পর্ক শুধু ডিজাইন পর্যন্ত। এরপর ক্লায়েন্ট এটা চাইলে সাজা রাখতে পারে অথবা প্রিন্ট করতে পারে, এটা তার ব্যাপার। এই যে ভাইয়া ওই কলমের ছবি দিছে বা ক্লিপের ছবি দিছে, ও তো ডিজাইন ওখানে কলমের মধ্যে আর ডিজাইন না না, এটা করে তো না। মকআপ ফাইল, এটা তো মকআপ ফাইল ভাইয়া। মকআপ ফাইলের মধ্যে কলমটা হচ্ছে ডেকোরেশনের জন্য দেওয়া। আচ্ছা, এটা তো ওইখানে মকআপ কোনো ফাইল। মানে ডিজাইন থাকবে না আর কি কলমের মধ্যে? না না, এটা যদি ক্লায়েন্ট বলে আমার পেন ডিজাইন লাগবে, তাহলে আপনি পেন ডিজাইন করে দিবেন, পেন আচ্ছা, ডিজাইনের সাইজ অনুযায়ী করে দিবেন, সমস্যা নাই তো, তাই না? ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা, আমাকে একটা মিনিট টাইম দিন ভাইয়া। ওই যে আমার হচ্ছে ইউআই ইউএক্স এর ক্লাস শুরু হবে, তো আমি জাস্ট ক্লাসটাতে জয়েন করে আমি আবার একটু ইয়া করছি। একটা মিনিট, আমার জাস্ট জয়েন হতে টাইম লাগবে। ওয়াইফাই স্লো কাজ করতেছে নাকি? আচ্ছা আচ্ছা, আমি, আরে অ্যালার্ম কাটে না কেন? আচ্ছা আসছে, ওকে। জয়েন জয়েন জয়েন। আচ্ছা, ফাইবারের মধ্যে যদি আপনারা কাজ করেন স্টেশনারি ডিজাইন নিয়ে, এটা হচ্ছে সবচেয়ে প্রফিটেবল সাইট ফাইবারের জন্য আর কি, আমাদের জন্য ফাইবারে কাজ করার ক্ষেত্রে। বিজনেস কার্ড, ফ্লায়ার, বুশিয়ার, হাবিজাবি সবকিছু মিলজিল করে এটা আমাদের জন্য সবচাইতে হচ্ছে ভ্যালুয়েবল একটা অপশন ডিজাইনার হিসেবে কাজ করার জন্য। বুঝতে পারছেন? সো আপনারা চাইলে এখানে স্টেশনারি ডিজাইনে কাজ করতে পারেন। আমরা তো এতক্ষণ শুধু মৌখিক বললাম, and পাশে একটা দেখি, পাশে হচ্ছে সেও সিমিলারই, দেখেন সে কি দিতেছে। বিজনেস কার্ড, লেটার হেড, ইনভেলপ, মাত্র 3টা 4টা ডিজাইন, 3টা ডিজাইন দিতেছে $150। কারণ কি, সে টপ রেটেড সেলার। আচ্ছা, এখানে দিচ্ছে সে কি, ইনক্লুডিং ডিজাইন, বিজনেস কার্ড, লেটার হেড, এনভেলপ, ই সাইন, ই সিগনেচার আর কি। আচ্ছা,
যাই হোক, সে টপ রেটেড সেলার, তার অর্ডার আছে না, তার কোনো অলরেডি নতুন কোনো অর্ডার নাই, এন্ড তার ক্লায়েন্ট আছে কিছু, খুব ভালো ভালো ক্লায়েন্ট আছে, হোয়াট এভার। সো আমরা যদি হচ্ছে ইলাস্ট্রেটরটা ওপেন করি, আমরা যদি স্টেশনারি ডিজাইনের ক্ষেত্রে যাই, স্টেশনারি ডিজাইনটা খুবই ইজি, এন্ড আপনারা চেষ্টা করবেন কি স্টেশনারি ডিজাইনের টেমপ্লেট বা প্রত্যেকটা ডিজাইন আজ পর্যন্ত যা যা শিখছেন সবগুলার একটা ফ্রেম রেডি করে রাখবেন, লাইক ডকুমেন্ট সেভ করে রাখবেন। ধরেন আপনি বিজনেস কার্ড ডিজাইন করবেন, ওইটার যে আর্টবোর্ডটা আমরা নেই, ওইটা ব্ল্যাঙ্ক একটা আর্টবোর্ড আপনি সেভ করে রাখবেন বিজনেস কার্ড ডিজাইন টেমপ্লেট লিখে। আপনার যখনই প্রয়োজন হবে তখনই আপনি হচ্ছে ইয়াতে যাবেন। আমি ফাইল থেকে নিউয়ে যাই, নিউয়ে যাওয়ার পর আমি একটা A4 সাইজের পেপার নেই, A4, অ্যান্ড অবশ্যই এটা ইঞ্চিতে হবে, প্রিন্ট মুডে হবে, প্রিন্টের থেকে A4 থেকে হচ্ছে এখান থেকে আমরা নিব হচ্ছে ইঞ্চি, ব্লিড এরিয়া কত হবে, যেহেতু প্রিন্ট ডিজাইন 0.125, ঠিক আছে। আমরা যদি ইয়াতে যাই 0.125 হয়ে গেল, দেন আমরা ওকেতে প্রেস করব। ওকে, এই গেল ব্যাপার। সো A4 সাইজ নিছি আমরা। এখন এটা কি লেটার লেটার হেড? হ্যাঁ, লেটার হেড হইতে পারে, ইনভয়েস হইতে পারে, কারণ ইনভয়েস আর লেটার হেডের সাইজ কিন্তু সেম হয়। এন্ড সাইজ নিয়ে আপনি টেনশন করতে হবে না, সাইজটা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে দিতে পারে, এক একজনের এক এক রকম রিকোয়ারমেন্ট থাকে। সো ক্লায়েন্ট আপনাকে দিতে পারে সেই বিষয়গুলো। সো আমি যদি ধরেন এখানের মধ্যে একটা সার্কেল শেপ নেই, আচ্ছা ধরেন এখানের মধ্যে আমি একটা সার্কেল নিলাম, এন্ড এই দুইটাকেই হচ্ছে আমি কালার দিয়ে দিই, অফ করে দিই স্ট্রোক কালারটা। আচ্ছা আমি এখানে একটা কালার দিলাম, ঠিক আছে, কালার দিলাম। ও বাই দ্য ওয়ে, আমার এখানে কিন্তু একটা কাজ বাকি আছে, আমি কিন্তু এখানে শেপ নেই নেই, যে কোনো একটা শেপ আমি নেই। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে এখানে অ্যালাইন টু আর্টবোর্ড সিলেক্ট করব। তারপরে আমরা হচ্ছে আর্টবোর্ডের মাঝখানে আমরা হচ্ছে এটাকে ডিস্ট্রিবিউট করে দেবো, তাহলে আমাদের আর্টবোর্ডের সাইজটা মেপে নিতে হবে না আর কি, একটা শেপ নিতে গেলে আর্টবোর্ডের সাইজ মেপে নিতে হবে না, আমাদের আর্টবোর্ডের সাইজ অনুযায়ী একটা শেপ হয়ে গেল। আমরা এটাকে হোয়াইট কালার করে দেই অ্যান্ড স্ট্রোক কালারটা অফ করে দেই, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, আমাদের এটা ব্যাকে চলে গেল। আমরা এখান থেকে কই করব, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, আমরা কিন্তু এই সাইজগুলো নেওয়া জানি, এটা কিন্তু নতুন কিছু না। এখন আবার কেউ কোশ্চেন করে না স্যার এটা কিভাবে নিতেছেন, কারণ আপনারা অলরেডি এই জিনিসগুলো আপনাদেরকে দেখানো হয়েছে। তো এখান থেকে আমরা অবজেক্ট থেকে আবার পাতে যাব, অফসেট পাতে যাব। এবার আমরা মাইনাস ফিগারে কি নিব বলেন তো শুনি, আপনাদের মাইক তো অন আছে, বলেন এখন আমরা মাইনাস ফিগারে কি নেই, মাইনাস দিয়ে যেই সাইজটা নেই সেটার পয়েন্ট নাম ওয়ান কি? টু না, পয়েন্ট পয়েন্ট ওয়ান ওয়ান টু ফাইভ এটা সাইজ, এটার নামটা কি, যে সাইজটা নেই এটার নামটা কি? লিড এরিয়া, সেফটি মার্জিন। আচ্ছা, সেফটি মার্জিন। সেফটি মার্জিন, এটা হচ্ছে মেইন সাইজ। এখন যত বড় ডিজাইন আপনাদের, অন্যান্য ডিজাইনের ক্ষেত্রে আমি হয়তো বা বলছিলাম যত বড় ডিজাইন হবে তখন আপনার সেফটি মার্জিনও বড় হবে। বড় ডিজাইন মানে সেফটি মার্জিন বড়, ছোট ডিজাইন মানে 0.125, এর নিচে তো আর হবে না। 0.125, তার উপরে হইলে 25, নাইলে হচ্ছে 30, নাইলে 40, যে কোনো একটা। সো যেহেতু এটা লেটার হেড ডিজাইন, সো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে -0.40 নেই। প্রিভিউ অন করে দেখি, হ্যাঁ এটা একদম পারফেক্ট, পারফেক্ট সাইজ আছে 0.4। ওকে, দিলাম Ctrl+5 দিলাম, আমাদের সেফটি মার্জিনের এটা হয়ে গেল। আমরা এই কালার দুইটাকে হচ্ছে একটু চেঞ্জ করি, কালার দুইটা একটু খ্যাত খ্যাত লাগতেছে। ওকে দেখ, আচ্ছা এই যে আমাদের কালার নেওয়া হয়েছে। এইবার কথা হচ্ছে আউটসাইডটা আমরা ডিলিট করবো। আমরা ধরেন সম্পূর্ণ ডকুমেন্টের সবকিছুকে সিলেক্ট করে ধরি, শেপ বিল্ডার টুল নেই, অল্টার প্রেস করে ধরি আর ক্লিক করে টান দেই, আমাদের এক্সট্রা শেপটা ডিলিট হয়ে গেছে, তাই না? এন্ড আমরা এইটা আর এটা শিফট প্রেস করে ধরে Ctrl+G দিয়ে গ্রুপ করে ফেলি। রিজন কি, যদি আমরা গ্রুপ না করি সেই ক্ষেত্রে দেখা যাবে যে হচ্ছে এটা আমরা ভাঙা দিতে পারে। সো আমরা এটার একটা কপি নিয়ে সাইডে রাখি, এটা আমাদের ডিজাইন। সো লেটার হেডে কি হয়, ধরেন আমরা হচ্ছে টাইপ টুলে যাই, লেখা থাকবে হচ্ছে, আরে টাইপ টুল কি নেই নাই, আচ্ছা টাইপ টুলটা মনে হয় নেওয়া হয়নি। আচ্ছা, ইয়োর লোগো, আচ্ছা আমি কি লিখছি, আমি হচ্ছে ইয়োর লোগো লিখছি, ঠিক আছে। আমি এখানে প্লেস করি, ফন্টটা চেঞ্জ করে দিই, একটু বোল্ড করে দিই আর কি, প্যারাগ্রাফ থেকে সেন্টার করে দেই। আচ্ছা প্যারাগ্রাফ থেকে সেন্টার, ক্যারেক্টারে যাই, আচ্ছা এই ফন্টটা না, এটা নেই, এখান থেকে আমরা হচ্ছে বোল্ড নেই আর আমরা ক্যাপিটাল লেটার করে দিই,
ধরেন এইখানে আপনার লোগোটা বসছে, ঠিক আছে, এখানে আপনার লোগো বসছে, এইখানে হয়তো বা আপনার যে নাম আছে, ধরেন এইখানের মধ্যে যে নাম আছে সেই নামটা হয়তো বা বসতে পারে, ঠিক আছে, এই পাশে আপনার নাম বসছে, হয়তো বা ডেজিগনেশন বসছে। আমরা এখানে একটু লাইট ফন্ট করে দিব, লাইট, গ্রাফিক ডিজাইন, আরে দূর, ডিজাইনার। এন্ড ফন্ট সাইজটা আমরা কি করব, ছোট করব। দেন ধরেন এই দুইটাকে ধরে আমরা অ্যালাইন করে দেই, সরি আর্টবোর্ডের সাথে না, সিলেকশনের সাথে আমরা অ্যালাইন করে দেই। আচ্ছা, এইখানে তো গেল আমরা লোগো দিছি আর নিয়ে দিছি, আর লোগো আর আমার নামটা কি কালার হইতে পারে, এই কালারটা হইতে পারে, থিম কালারে হইতে পারে, ঠিক আছে। এখন লেটার হেডের টপিকটা কিভাবে দেয়, টপিকটা মনে করেন যে এইখানের মধ্যে এতটুকু একটা অপশন আছে, এতটুকু ধরেন এতটুকু আছে, এটার মধ্যে হচ্ছে লেটার হেডের টপিকটা দিছে, এইভাবে দিল। ওকে, এটা একটু ছোট করে দিই আমরা ফন্ট সাইজটা, ধরেন 14 সাইজ বা 15 সাইজে লিখতে পারে, ধরেন 14 সাইজে লিখছে, এটা আমাদের হচ্ছে লেটার হেডের টাইপ। এন্ড আমরা এটাকে একটু নিচে নামাই দিই, এটা বেশি উপরে হয়ে গেছে, আমরা এইখানে এতটুকু দিই, সিলেক্ট করে বাকি পার্টটুকু ডিলিট করে দিই, শেপ বিল্ডার টুল দিয়ে আগের মতন ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখন আপনার যে বিজনেস কার্ডের মধ্যে আইডি ফোন নাম্বার হাবিজাবি লেখেন না, সো আপনি এই জিনিসগুলো হচ্ছে এইখানে লিখতে পারেন। ধরেন ফোন নাম্বার যদি দেই +88016000, আচ্ছা নাম্বার বন্ধ হয়ে গেছে, 8801600000। আচ্ছা, না এটা আমার ফোন নাম্বার, তারপর হচ্ছে যদি আমি মেইল অ্যাড্রেস দেই, mail@, ধরেন এটা আমার মেইল অ্যাড্রেস দিলাম, এটা অবশ্যই ছোট হাতের হবে, এন্ড মেইলের সব অক্ষর ছোট হাতের হয়, ঠিক আছে, কোনো লেটার বড় হাতের হবে না, সরি অ্যালফাবেট বড় হাতের হবে না। আচ্ছা, mail@gmail.com। তো আমরা এখান থেকে নিচের দিকে যাই, এখানে আমাদের লোকেশন হইতে পারে ঢাকা, বাংলাদেশ হইতে পারে। এবার আমরা হচ্ছে এই তিনটাকে হচ্ছে সিলেক্ট করে অ্যালাইন করে দেই। এন্ড আমাদের যদি এখানে আইকন থাকে, আমরা ওই আইকনগুলো এখানে প্লেস করব। কারণ আমি আইকনের বদলে আমি হচ্ছে একটা সার্কেল নেই, যেহেতু আমাদের সময় খুব কম, আমরা হচ্ছে ওইটার হিসাব অনুযায়ী কাজটা করি। ধরেন আমরা অল্টার প্রেস করে এটাকে কপি করলাম, অল্টার প্রেস করে ক্লিক করে ধরে টান দিলে কি হয়, কপি হয়, ঠিক আছে। সো এখানে নিলাম, এন্ড এই তিনটাকে অ্যালাইন করে দেই। এন্ড বাকি অ্যালাইনমেন্ট আপনারা জানেন যে বিজনেস কার্ডের সময় আমি বলছি। আচ্ছা, ধরেন এইটাই আমাদের লেটার হেড। এখন এখানের মধ্যে মিডলে কোন একটা বড় সড়ো টপিক থাকতে পারে, ধরেন টপিক থাকতে পারে এইখানের মধ্যে, তাই না। এই হচ্ছে আমাদের লেটার হেড ডিজাইন, ঠিক আছে। এখন সেম আর্টবোর্ডের মধ্যে আমি যদি কাজ করতে চাই, ধরেন আমি তো এটা লেটার হেড করলাম, আমি এখান থেকে ফাইল থেকে সেভ অ্যাজ এ গিয়ে আমি এখানে লেটার হেড দিয়ে সেভ করে ইলাস্ট্রেটর ফরম্যাটে সেভ করে রাখতেই পারি। কিন্তু আমি যদি চাই যে একই আর্টবোর্ডের মধ্যে আমি এই ডিজাইনের সবগুলো সেট কন্টিনিউ করব, তখন আমার কি করতে হবে জানেন, আমি হচ্ছে এই যে আর্টবোর্ডটা আছে না, এইখানে ধরেন একটা নিউ আর্টবোর্ড নিব। আমাদের আর্টবোর্ড 2 নাম্বার হইলো তৈরি। এখন 2 নাম্বার তৈরি হওয়ার পরে আমরা এটাকে যেটা করতে পারি, এডিট করে আমরা এখানে সাইজটা ছোট করে দেই। ধরেন কত, আমাদের উইথ হচ্ছে 3.5, আর হাইট কত হয় বিজনেস কার্ডের 2, তাই না। আমরা ওকে দিব। দেখেন আমাদের এটা ছোট হয়ে গেছে, এখন এটা কি মাঝখানে হয়ে গেছে, এটা আমাদের জন্য কাজ করতে অসুবিধা। তো আমরা যেটা করবো, লেফট সাইডে টুল বক্স থেকে নিচে দেখবো আর্টবোর্ড টুল নামে একটা অপশন আছে, আর্টবোর্ড, এটা ক্লিক করব। ক্লিক করে এটা দেখেন সিলেক্টেড আছে, এটাকে ধরে আমরা আমাদের সাইজ অনুযায়ী আমরা অ্যাডজাস্ট করে রাখি, যে আমাদের এটা অ্যাডজাস্ট হয়েছে। এখন এইটার আরেকটা কপি লাগবে না আমাদের, যেহেতু আমরা বিজনেস কার্ড, সো আমরা আর্টবোর্ড টুল সিলেক্ট করে অল্টার প্রেস করে ধরে আমরা অল্টার আর শিফট প্রেস করে ধরে আরেকটা আর্টবোর্ড নিব, আমাদের আর্টবোর্ড কিন্তু কপি হয়ে গেল, ঠিক আছে। এখন সিমিলার ওয়েতে আমি ধরেন যে বিজনেস কার্ডের জন্য একটা ইয়া নেই, 3.5 অ্যান্ড হচ্ছে 2। ওকে, আমরা ধরেন এখানের মধ্যে হচ্ছে ইয়া করলাম, অ্যান্ড এইটাকে নেই, এটা হচ্ছে হোয়াইট কালার হবে, হোয়াইট কালার নিলাম। এখন আমাদের ডিজাইন তো আছে, এটা এটা আমাদের ডিজাইন না। এখন আমরা এটা কপি করে এনে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফন্ট,
আমরা হচ্ছে এটাকে ছোট করে দিই, আমরা এই আর্টবোর্ডের সাথে অ্যালাইন করি, একটু নিচে নিয়ে যাই, আর একটু নিচে আমরা হচ্ছে এটাকে আর একটু চওড়া করে দিই। আমাদের এটা ছোট বড় যেভাবে হোক আমরা এটাতে অ্যাডজাস্ট করতে পারি। ঠিক আছে, অ্যাডজাস্ট করলাম। এখন আমরা কি করব, আমরা এখানে নাম ঠিকানা ফোন নাম্বার লোগো এন্ড সবকিছু কিন্তু আমরা অ্যাটাচ করতে পারি, এন্ড যেহেতু আমরা শেপ নিছি, তো আমরা বাইরের আউটসাইড পার্টটাকে আমরা ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, এন্ড এইখানের মধ্যে ইয়োর লোগো যেটা ছিল, আমরা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিং ইন ফন্ট, আমরা হচ্ছে এই কালারটাকে হোয়াইট করে দিই, নেগেটিভ করে দিই আর কি। আমরা এটাকে ছোট করি, এই আর্টবোর্ডের সাথে আমরা হচ্ছে এটাকে অ্যালাইন করে দিই, অ্যান্ড সিমিলারলি এটাকে হচ্ছে উপরে নিয়ে আসি, এটাকে আমরা এই থিমের সাথে কালার দিয়ে দিই। দেন এতটুকুই সেফটি মার্জিন হওয়ার কথা। সো আমি হচ্ছে এতটুকু পর্যন্ত অ্যাডজাস্ট করে দিই, অ্যান্ড নাম ফোন নাম্বার যেটা আছে এটাকেও কপি করে এনে রাইট ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ফ্রন্ট, অ্যান্ড আমরা হচ্ছে শিফট প্রেস করে ধরে এটাকে সাইজ অনুযায়ী রেখে দিই। আচ্ছা, এখানে অ্যালাইনমেন্টে মনে প্রবলেম আছে একটু, নাকি জুম করে দেখি তো। আচ্ছা, এবার হয়তোবা ঠিক হয়ে যাবে অ্যালাইনমেন্টটা, হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, এই ধরেন আমাদের বিজনেস কার্ড, বাকি ইনফরমেশন তো আপনারা দিতেই পারেন। ধরেন আমি এখান থেকেও যদি, ও এটা তো কালার চেঞ্জ করিনি, এটারও কালার চেঞ্জ হবে এই কালার, এন্ড এইগুলোকে ধরে একটা কপি নিয়ে আসি, রাইট ক্লিক অ্যারেঞ্জ বিং ইন ফন্ট। এটা তো অবশ্যই নির্দিষ্ট সাইজ আছে, এটা আপনারা সবাই জানেন কম বেশি। এন্ড আমি এটাকে আগে ডিসেক্ট করে কালারটা ঠিক করি না, আমার কালারটা ভুল হয়েছে, কালার ঠিক হয়েছে। সো ধরেন এটা আমাদের বিজনেস কার্ড ডিজাইন হয়ে গেল, একই থিম ফলো করে করতেছি। আচ্ছা, এইবার যদি ধরি যে আমাদের এনভেলপের যে আর কি বড় ধরনের যে ফাইল বা এনভেলপ হয়, সেই ক্ষেত্রে এটার জন্য আমরা কি করতে পারি, আমরা ওই যে আর্টবোর্ড টুলটা নিয়ে, আর্টবোর্ড কই, আর্টবোর্ড, আমরা নতুন একটা এই আর্টবোর্ড সিলেক্ট করে আমরা নাম্বার ওয়ান একটা আর্টবোর্ড নেই। আচ্ছা, আর্টবোর্ড নেওয়ার পরে আমাদের হয়তো এটার সাইজটা বাড়াইতে হইতে পারে, আমাদের হচ্ছে পাশে ধরেন হচ্ছে দিতে হইতে পারে হচ্ছে 10। আচ্ছা, এটা এইখানে না, এটা বানানোর আগে আমরা যেটা করবো, আর্টবোর্ড টুল দিয়ে এটাকে হচ্ছে একটু দূরে সরায় নিব। রিজন কি, যদি দূরে না সরাই এমন হইতে পারে জিনিসটা নষ্ট হয়ে গেছে। সো আমরা এখান থেকে এটাকে সাইজটা এবার চেঞ্জ করে নেই, ধরেন যে 10 ইঞ্চি, এর পাশে দিয়ে দেই হচ্ছে ধরেন 12.5। ঠিক আছে, ওকে দিলাম, এন্ড এটা আমাদের একটা ফাইলের সাইজ। সো আমরা আর্টবোর্ড টুল থেকে এটাকে আবার নিজের মতন করে অ্যাডজাস্ট করে দিব। ঠিক আছে, এই যে অ্যাডজাস্ট হয়ে গেল, এন্ড আমরা হচ্ছে এটার সাথে অ্যালাইনমেন্টটা প্রপার ভাবে মেনটেন করে রাখি। আচ্ছা, এখন এইটার পরে আমাদের আর্টবোর্ডের মধ্যে আমরা কি করব, আমাদের তো বিশেষ কোনো কাজ নেই, আমরা শিফট প্রেস করে ধরে, আচ্ছা আমি এটা শুধু দূরে রাখি। ধরেন এটা আমাদের লেটার হেড, এখন আমরা যদি এখানের মধ্যে লেটার হেডের মধ্যে যদি লোগো বসাই, লোগোটা একটু বড় হইতে পারে, লোগোটা মাঝখানে হইতে পারে, লোগোটা কর্নারে হইতে পারে, এটা আমাদের ফাইল। ঠিক আছে, কর্পোরেট থেকে যে ধরনের ফাইলগুলো দেয় এটা হচ্ছে ফাইল। কারো কি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে, প্রবলেম হলে শেয়ার করতে পারেন। ঠিক আছে বলেন। বুঝা যাচ্ছে। আচ্ছা, এগুলো সব কমন জিনিস, এগুলো আপনারা অলরেডি দেখে আসছেন, কিন্তু এখানে এখন হচ্ছে সবগুলো একসাথে আসতেছে আর কি বিষয়টা। সো সিমিলার ওয়েতে আমরা হচ্ছে আরেকটা আর্টবোর্ড নিতে পারি, এন্ড আর্টবোর্ড টুল দিয়ে এটাকে সরায় নিতে পারি। কেন সরায় নিতেছি, রিজন হচ্ছে এটা যখন আমরা ছোট বড় করব এটার উপরে চলে যেতে পারে, এই জন্য হচ্ছে আমরা এখানে সরায় নিব ফার্স্টে। আর যখন উপরে চলে যায় তখন ওই পাশের ডিজাইনটাও না কপি হয়ে এটার উপরে চলে আসে, এই জন্য একটা সমস্যা, অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যায়। এবার এটাকে যদি আমরা কারেকশন করি, এটাকে কি দেওয়া যায়, ইনভয়েস যদি দেই, ইনভয়েস দিলে আপনার হইতে পারে ধরেন 5 ইঞ্চি, উইতে হচ্ছে 5 ইঞ্চি, হাইটে হচ্ছে ধরেন যে আহ 6 ইঞ্চি হইতে পারে বা 7 ইঞ্চি হইতে পারে। এটা সম্পূর্ণ অ্যাকিউরেট কিছু মাপ আছে। ঠিক আছে, আপনি এটা গুগলে সার্চ করলে একের পর এক মাপ পাবেন। তাহলে আমি এটাকে হচ্ছে এইখানে অ্যালাইন করে দিই। আচ্ছা, এটা গেল। এবার এটাকে কপি করে এনে ইনভয়েসের মধ্যে ধরেন একটা সাইডে একদম নিচে আমরা যদি হচ্ছে ইয়া করি, এই হচ্ছে ব্যাপার। এন্ড আমাদের এই যে নিচের অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে এগুলো তো হচ্ছে আমাদের জন্য ইয়া করতেছে, আমরা এটাকে হচ্ছে রাখি, অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করি,
আমরা অ্যাঙ্কর পয়েন্ট ধরে অ্যালাইন করে দিলাম আর কি, কারণ হচ্ছে ডিলিট করে দিই এটা, সরি। আচ্ছা, জানি না কি প্রবলেম হয়েছে, হোয়াট এভার। আমরা এখানে সাইজটা নিলে আমাদের এই পার্টটাও ডিলিট হয়ে যেত, ঠিক আছে। আমরা যদি এখান থেকে একটা সাইজ নেই, আমাদের তো এক্সট্রা কিছু সাইজ নিতে হবে না, আমরা এখান থেকে অল্প একটু সাইজ নেই। উম, সোজা কথা, সেম ডিজাইন ফলো আপ করবে, প্রত্যেকটা কিছুতে সেম ডিজাইন ফলো আপ করবে, ঠিক আছে। এখন ভাইয়া এখানে বারকোড লাগে না? বারকোড এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। এখন বারকোড যদি লাগে, সেই ক্ষেত্রে আপনার নিজের একটা অ্যাডিশনাল স্কিল থাকতে হবে, যে আপনি বারকোড বানাইতে পারেন কিনা, যেটা লাইফ টাইম থাকবে। আর আমি মূলত হচ্ছে ফ্রি কিছু ওয়েবসাইট ইউজ করি, তাও এটা সবসময় কাজ করে না, এটা একটু ঝামেলা করে মাঝে মধ্যে। আর দেখা যায় যে বেশিরভাগ সময় ক্লায়েন্টই বারকোড প্রোভাইড করে দেয়, বুঝতে পারছেন, আমাদের অতটা চাপ নিতে হয় না। আর যদিও বা ক্লায়েন্ট যদি বলে না আমি বারকোড দিতে পারবো না, তুমি আমাকে একটা বানায় দাও, যদি আপনার গিগ রিকোয়ারমেন্ট এরকম থাকে যে আপনি বারকোড বানায় দিবেন, সেক্ষেত্রে বানায় দিবেন, সমস্যা কি। হুম। বারকোড কি ইলাস্ট্রেটর দিয়ে বানাতে হয়? না না, বারকোডের জন্য আলাদা ওয়েবসাইট অথবা ক্যানভা ইউজ করতে পারেন বারকোড বানানোর জন্য, কিন্তু অতটা ইফেক্টিভ না। আপনার থার্ড পার্টি ওয়েবসাইট গুলোই হচ্ছে ইফেক্টিভ বারকোড বানানোর জন্য, এই আর কি। আচ্ছা, আমরা কি গেল, লেটার হেড গেল, বিজনেস কার্ড, ফাইল এন্ড হচ্ছে ইনভয়েস গেল, তাই না। এইবার একটা একটা শেপ নেই, ধরেন একটা আর্টবোর্ড নেই। এনভেলপ আর আছে? হ্যাঁ, এনভেলপটা সবার লাস্টে ভাই, এনভেলপটা একটু মাথা ঘুরানো কাজ কারবার, তো এনভেলপটা সবার লাস্টে। আমি একটা আর্টবোর্ড নিলাম, আর্টবোর্ড টুল থেকে এটাকে একটু দূরে নিয়ে আসি, নিয়ে এসে এটাকে এডিট করি। এডিট করব কত, ধরেন 1 ইঞ্চি পাশে, সরি উইতে হবে, মনে করেন যে সরি হাইটে হবে হচ্ছে কত 1 ইঞ্চ, আর উইতে হবে কত, উইতে ধরে নেন যে হচ্ছে 36 ইঞ্চি দেই, 3 × 36, 3 ফুট, হ্যাঁ 3 ফুট, ঠিক আছে, আমরা ওকে দেই। এখন এই যে চিকন এটা, এটা কিসের বলেন তো, এটা এই আর্টবোর্ডটা কিসের জন্য নিলাম। এই যে একটা, যে আমি যে একটা আর্টবোর্ড সেট আপ করলাম, এটা কেন করলাম, কলমের জন্য? এটা হচ্ছে রিবনের জন্য, আমাদের আইডি কার্ডের মধ্যে যে ফিতাটা থাকে, ওই ফিতার জন্য। সো এটাতে তো আর কোনো ডিজাইন আসবে না, এটা নেই হচ্ছে এটা। এখন আপনার যদি কোম্পানির নাম থাকে, আপনি এখানের মধ্যে কোম্পানির নাম বসাইতে পারেন, কোম্পানির লোগো বসাইতে পারেন, ইটস আপ টু ইউ, যে আপনি কি আপনি বসাবেন কি বসাবেন না, এটা আপনার ব্যাপার, ঠিক আছে। এন্ড এটা ক্লায়েন্ট, এটা আপনারও না, অ্যাকচুয়ালি ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে যে আপনি বসাবেন কি বসাবেন না, ঠিক আছে। এই গেল একটা বিষয়। তারপরে বিষয়টা হচ্ছে ইয়া গেল, লেটার হেড গেল। আচ্ছা, আরেকটা লাস্ট ক্লাসে দেখাইছিলাম অন্য একটা ব্যাচকে, দেখি কি কি করানো হয়েছিল। আচ্ছা, ইনভয়েস, ও এটা ডিভিডি কভার দেখানো হয়েছিল। ডিভিডি কভারটা হইতেছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। কেন, এটাতে আপনার কোনো প্যারা নিতে হয় না। আপনি একটা আর্টবোর্ড নেন, এন্ড এই আর্টবোর্ডটাকে এডিট করে আপনি ইয়া করে ফেলেন, কি জানো, ধরেন কত হয়, 7, 6, 6 ইঞ্চি ইন্টু 6 ইঞ্চি, না 7 ইঞ্চি ইন্টু, ধরেন 7 বাই 7 একটা ইয়া, 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি একটা আর্টবোর্ড নেন, ওকে দেন। আচ্ছা, 7 ইঞ্চি বাই 7 ইঞ্চি নিলেন না, এটা হচ্ছে ধরেন আমি এখানে নিয়ে রাখি, এটা হচ্ছে ডিভিডির যে উপরে যে কাভারটা থাকে না, একটু আগে দেখছিলাম ওইটা, এটাকে আপনি ভাই, চাইলে এইভাবে একটু, ডিভিডির ছবি ছবি একটা দিতে হবে না সিডির? না না, সিডি তো মকআপের মধ্যে ভাইয়া, সিডিটা থাকে মকআপের মধ্যে, এখন মকআপে যদি আপনার না থাকে তাহলে দরকার নাই তো। আর ডিভিডির কাভার কয়জনই বা চায়, এটা হচ্ছে বোঝা মুশকিল, বুঝছেন, এই আর কি। ধরেন এটা হচ্ছে ডিভিডির কাভার গেল। তারপর আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে গিয়ে বুক কাভার ডিজাইন। এখন বুক কাভার ডিজাইনটা দুই রকম হইতে পারে। ধরেন আমি নিউ একটা আর্টবোর্ড নেই, কারণ এই আর্টবোর্ডটাকে এডিট করি। বুক কাভারটা ধরেন উইতে হবে ধরেন যে 7 ইঞ্চ, আর বেশি হয় না, একটা ডায়েরি বা বই। আর হাইটে হবে ধরেন যে 10 ম্যাক্সিমাম, আর বেশি না, 1 ফিট হয় না। আচ্ছা, এটা ধরেন একটা বুক কাভার। এখন আপনি এটাকে দুই ভাবে দিতে পারেন, একটা হচ্ছে সলিড একটা ব্লু কালার দিয়ে দিতে পারেন, বুঝছেন, সলিড একটা ব্লু কালার দিয়ে দিতে পারেন, অথবা অন্যান্য কোম্পানির মতন আপনি হচ্ছে এই যে যেমন এখানে ডিভিডির যেটা দিছেন,
সেম ওয়েতে আপনি হচ্ছে এটাকে বড় করে আপনি দিতে পারেন। এটা আপনার উপর যে আপনি কিভাবে দিয়ে অ্যাকচুয়ালি কমফোর্ট ফিল করতেছেন। ঠিক আছে, এটা আমাদের বুক কভার ডিজাইন। তাহলে আমাদের কয়টা ডিজাইন হইলো এখন পর্যন্ত? আমাদের এখন পর্যন্ত হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা ডিজাইন হয়েছে। ঠিক আছে, মোটামুটি এই জিনিসগুলোই লাগে। এন্ড সবচেয়ে বেশি যেটা লাগে সেটা হচ্ছে এনভালাপ ডিজাইন। সেটা হচ্ছে এনভালাপ ডিজাইন। আপনাদেরকে তো মনে হয় প্যাকেজিং ডিজাইন এখনো দেখানো হয়নি, তাই না? স্যার দেখানো দেখানো না, হয় আর নাই। দেখানো হয় নাই। তাইলে আপনাদের জন্য এনভালাপ ডিজাইনটা একটু বুঝতে হবে। প্যাকেজিং ডিজাইন দেখানো হইলে এই জিনিসটা আপনাদের জন্য অতটা লাগতো না। আচ্ছা, বিষয়টা হচ্ছে এনভেলপের জন্য আলাদা কোনো সাইজ নিতে হয় না, আলাদা কোনো ইয়া নাই। কিন্তু আমরা তো শুরু করব। শুরু করতে গেলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে নিউ একটা আর্টবোর্ড নেই। এই আর্টবোর্ডটা নেওয়ার পরে আমরা হচ্ছে ধরেন আর্টবোর্ড টুল থেকে এটাকে একটু দূরে সরাই। এখন দূরে সরানোর পর এটাকে আমরা মডিফাই করব। মডিফাই করে কি করব, আমাদের এ ফোর সাইজটা কত একটু দেখে আসতে হবে। এ4 বা এ4ই দেখি। এ4 সাইজ, এ4 সাইজের পেপারটাতে, এ4 সাইজের পেপারের সাইজ কত বাই কত ইঞ্চি যদি দেখি। আরে ভাই কিরে, আচ্ছা এখানে সেন্টিমিটারে বলতেছে। আচ্ছা এই যে 8.3 ইন্টু 11.7। সো আমরা আর্টবোর্ডটাকে ওইভাবে সিলেক্ট করি। 8.3, ওইটা হচ্ছে 8.3, আর হাইটে হচ্ছে কত, 11.7। 11.7 নিলাম, তাই না? ওকে দিলাম। এটা আমাদের এ4 সাইজের আর্টবোর্ড। আমরা আর্টবোর্ডটাকে হচ্ছে এখানে মুভ করে নিয়ে আসি। এন্ড এইখানে হচ্ছে মেইন ভেজাল আমাদের। কারণ আমরা ফার্স্টে এখানে একটা আর্টবোর্ড অনুযায়ী একটা শেপ নিব। আমরা কোনো ব্লিড এরিয়া, সেফটি মার্জিন এখানে কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আমরা নিলাম সাইজ মতন একটা আর্টবোর্ড নিলাম। জুম করে দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব জানেন? অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট, সরি স্প্লিট ইনটু গ্রিডে যাব। এখানে আমরা রো দিব কয়টা, তিনটা। প্রিভিউ দেই। আমাদের তিনটা পার্ট হইছে এনভেলপ। সো ওকে দিব। আমাদের এখানে কি হলো, তিনটা পার্ট হয়েছে, তাই না? So আমরা এই তিনটা আবার সিলেক্ট করতে পারি, অথবা ওইখান থেকেও করতে পারতাম। অবজেক্ট থেকে পাথ, তারপর হচ্ছে ধরেন স্প্লিট ইনটু গ্রিড। এখন কলাম কয়টা দিব? কলাম ধরেন দিব আমরা হচ্ছে ধরেন 6টা দিলাম। প্রিভিউ অন করি। আচ্ছা দুইটা তো, এটা এটা 0 হবে। রো হবে 0, কলাম হবে 6টা। আচ্ছা এখানে মনে হয় মাল্টিপল দিয়ে দিচ্ছে, একটা একটা করে দিলে মনে হয় বেটার হইতো, বা শুরু থেকে করলে বেটার হয়। আমরা অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে, সরি অবজেক্ট পাথ, স্প্লিট ইনটু গ্রিড। এখানে আমরা কলাম দিলাম কয়টা, তিনটা। তাই তো, প্রিভিউটা অন করে নিই। রো দিব কয়টা, সরি রো দিছি তিনটা, কলাম দিব কয়টা, ধরেন 8টা দিয়ে প্রিভিউ দিয়ে দেখি। 8টা না, ধরেন 12টা, প্রিভিউ দিয়ে দেখি। আচ্ছা 14টা দেই, 14, প্রিভিউ দেই। হ্যাঁ মনে হয় এটা এনাফ। আমি কি করলাম এখানের মধ্যে, সব টুকরো টুকরো করে ফেলছি না? এইবার বিষয় হচ্ছে আপনি আপনি জি সিলেক্ট করেন, আপনি মিডলে সবগুলোকে ধরেন। বাই দ্য ওয়ে আমি এখানে স্ট্রোক লাইন দিয়ে দেই আপনাদের জন্য, তাহলে দেখতে জিনিসটা বুঝতে ইজি হবে। ঠিক আছে, আচ্ছা এখানে কয়টা, এখানে 14টা শেপ আছে এক একটার মধ্যে, তাই না? আমি সবগুলো মিডলের সবগুলোকে ধরলাম। ধরার পরে আমি শুধুমাত্র শিফট প্রেস করে এই বাইরেরটা আর শুরুরটা ডিসিলেক্ট করলাম। এইবার পাথফাইন্ডারে গিয়ে আমরা ইউনাইট করে দিলাম। ইউনাইট করে দিলাম তো আমাদের একটা শেপ হয়ে গেল, তাই না? এইবার উপরে থেকে এইটা ডিলিট করে দিব, এই পাশেরটা ডিলিট করে দিব। সিমিলারলি আমরা এই পাশেরটাও ডিলিট করে দিব, এই পাশেরটা আমরা ডিলিট করে দিব। ঠিক আছে, এন্ড এই উপরের গুলোকে ধরে আমরা হচ্ছে ইউনাইট করে দিব, নিচের গুলোকে আমরা ধরে ইউনাইট করে দিব। ইউনাইট করে দিলাম। আমাদের কি হলো, এনভেলপের একটা শেপ চলে আসছে না? যে আমাদের এনভেলপটা তো এমনই হয়, এই মাথা থেকে ভাঁজ হয়, এই মাথা ভাঁজ হয়, এটা ব্যাক সাইড, এটা ফ্রন্টের সাইড। এন্ড এইটা হচ্ছে কি, এটা আমাদের উপরে যে কাভারটা থাকে, কিন্তু কাভারটা কিন্তু এত বড় থাকে না, ছোট যে কাভারটা, এটা কিন্তু এত বড় থাকে না। সো আমাদের এখানে কিছু টেকনিক্যাল কাজ করতে হবে। সো সবাই একটু মাথা ঠান্ডা করে একটু খেয়াল করবেন। আমরা এই শেপটাকে সিলেক্ট করে ধরবো। ধরার পরে আমরা এখান থেকে সাইড প্যানেল থেকে চলে যাবো কোথায়, ট্রান্সফর্মে।
ট্রান্সফর্মে এটার হাইট আমরা কত রাখবো? এটার হাইট ধরেন আমরা সর্বোচ্চ 1 ইঞ্চি রাখবো, ঠিক আছে? 1 ইঞ্চি রাখার জন্য আমরা যেটা করবো, এটা সিলেক্ট করে দেখেন এই ট্রান্সফর্ম মেনুতে একটা ছোট্ট একটা বক্স আছে, ডট 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 ডট, কিছুটা আমাদের মোবাইলের প্যাটার্নের মতন একটা বক্স আছে। এই বক্সের নাম হচ্ছে রেফারেন্স পয়েন্ট। রেফারেন্স পয়েন্টের কাজ হচ্ছে আপনি কোন সাইড থেকে কোন দিক পর্যন্ত সাইজটাকে ছোট করে মডিফাই করতে চাচ্ছেন সেই জিনিসটা ইন্ডিকেট করা। এখন আমরা যেহেতু উপর থেকে নিচের দিকে ছোট করে আনবো, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এই রেফারেন্স পয়েন্টটা ঠিক নিচের মিডলে দিব, নিচের মিডলে। তারপর আমরা হাইটটা কমায় ধরেন দিয়ে দিব 1। তারপর যদি আমরা এন্টার প্রেস করি, দেখেন কমান্ডের সাথে সাথে এটা হচ্ছে ছোট হয়ে গেল। আমরা আবার দেখি, আমরা ফার্স্টে কি করছি, আমরা এটাকে সিলেক্ট করছি, ট্রান্সফর্মে গেছি, দেন আমরা রেফারেন্স পয়েন্ট থেকে যেই সাইড থেকে আমরা ছোট করব, ধরেন উপর থেকে নিচে আনবো, সো আমাদের টার্গেট হচ্ছে নিচে আনা, সো আমরা হচ্ছে রেফারেন্স পয়েন্ট নিচে দিছি, তাও মিডলে। দেওয়ার পরে আমরা হচ্ছে এটার হাইটটা কমায় দিতেছি হচ্ছে 1 ইঞ্চ, দিয়ে এন্টার প্রেস করলাম, এটা সাথে সাথে ছোট হয়ে গেল। ঠিক সেম ওয়েতে আমরা এটাকে ধরবো, ধরে আমরা রেফারেন্স পয়েন্ট দিব। রেফারেন্স পয়েন্ট আমরা কোথায় দিব? আপে, কারণ এটা নিচে থেকে উপরের দিকে যাবে, ঠিক আছে? রেফারেন্স পয়েন্ট আপের মিডলে দিব, দিলাম। এবার আমাদের কি কমাইতে হবে? হাইট কমাইতে হবে। আমাদের হাইটটা কত দিব? আমরা আমরা তো এখানে সামান্য কমাবো, ধরেন আমরা হচ্ছে 3.5 দিই, 5 দিয়ে এন্টার প্রেস করি, দেখেন সামান্য একটু ছোট হয়েছে। যদি আরো ছোট করতে চান করতে পারেন, সমস্যা নাই। 3.3 দেই, 3 দিয়ে এন্টার দেই, নেন আরো ছোট হয়েছে, ঠিক আছে? এই গেল দুইটা সাইড। এইবার এইটা এন্ড এইটা, এটাকে ছোট করব, দুইটাকে সিলেক্ট করে ধরলাম। দেন আমরা কোথা থেকে কমাবো? উপর থেকে নিচের দিকে কমাবো। সো আমরা এটাকে হচ্ছে রেফারেন্স পয়েন্টটা নিচের দিকে দিলাম। দেওয়ার পর আমাদের হাইট আছে কত? 3.9। আমরা ধরেন এখানে হচ্ছে 3.6 দেই, এন্টার দেই, আমাদের সামান্য একটু কমে গেল, তাই না? এই তো আমাদের সামান্য একটু কমে গেল। তো এইবার আমাদের কাজ আছে কিছু। কাজটা কিরকম? আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাব, উপরের এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরবো, ধরে রাউন্ড করে দিব। সিমিলারলি নিচেও সেম, আমরা হচ্ছে এটাকে সামান্য একটু ইয়া করে দিব। এখন কতটুকু করলাম নিচেরটা, এটা তো আমি বুঝতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমরা উপরে দেখেন কর্নার অপশন আসে। যদি এটা না আসে কারো, সেই ক্ষেত্রে আপনার উইন্ডো থেকে কন্ট্রোল এটা টিক দিয়ে দিবেন, তাইলে আপনাদের উপরে এই বারটা চলে আসবে, ঠিক আছে? তো আমরা এটা সিলেক্ট করলাম, এটাকে ধরলাম, কর্নারটাকে আমরা দিয়ে দিই ধরেন 0.4, 0.4, এন্টার দেই, এটা একদম 0.4এই আছে, অ্যাকিউরেট মাপ, ঠিক আছে? ওকে, এবার আমাদের কাজ হচ্ছে এই পয়েন্টটাকে সিলেক্ট করা, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্ট এন্ড এই পয়েন্টটাকে সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করে সিলেক্ট করা। তারপর আমরা নিচের দিকে প্রেস করবো 10টা স্টেপ, 1 2 3 4 5 6 7 8 9 10। সিমিলার ওয়েতে আমরা এই পয়েন্ট এন্ড এই পয়েন্টটাকে সিলেক্ট করে ধরে আমরা উপর দিকে ভাঁজ করব, 1 2 3 4 5 6 7 8 9 10। আমাদের এনভেলপ ডিজাইন মোটামুটি রেডি। এখন আপনি যদি চান এই পয়েন্টটাকে আর এই পয়েন্টটাকে ধরে একটু কার্ভ করবেন বা একটু রাউন্ড করবেন, সেটাও আপনি চাইলে করতে পারেন। আমি যদি একটু বাড়াই, 0.125 দিলাম ধরেন, তা দেখেন আমাদের এখানে কিন্তু একটা ইয়া হয়ে গেল। আমি একটু এটাকে আউটসাইডে নিয়ে নিই, নেন আমাদের এনভেলপ ডিজাইনটা রেডি। ভাইয়া এটা মাঝখান বরাবর হবে না? দুই পাশে মাস দুইটা যে করছেন, এটা হ্যাঁ, আর ওইটা না এটা মাঝখান। মাঝখান বরাবর না, এটা নিচে দিতে পারেন উপরে দিতে পারেন, এটা আপনার ডিজাইনের উপর বেস করে। আমি অ্যাজ ইউজুয়াল যতক্ষণ পর্যন্ত যতদিন ক্লায়েন্টকে দিছি আমি একটু এরকম ভাবে উপর থেকে নিচে করে দিছি, কারণ এটা তো উপর দিকে ভাঁজ হবে and এটার সাথে এটা জোড়া লেগে যাবে। তখন হচ্ছে যখন আপনি ভাঁজটা ওপেন করবেন তখন একটু গ্যাপ লাগবে না? ও, তো ওই আচ্ছা গ্যাপের ঠিক জন্য আছে। আর কি দেওয়া। আবার অনেকে দেখবেন যে সেম সাইজই রাখে, অনেকে সেম সাইজই রাখে, তো সমস্যা হয় না। তো এটা সিলেক্ট করে ধরে ধরেন যে 3.9 যদি দেই, রেফারেন্স পয়েন্টটা উপরের দিকে হবে। আচ্ছা, ভুল দিলাম নাকি? না, ঠিকই তো আছে। আচ্ছা, এই যে হয়েছে। অনেকে আবার এইভাবেও রাখে, ঠিক হ্যাঁ, আছে? আমি এটার কথা বলতে চাচ্ছিলাম। অনেকে এইভাবেও রাখে, এটা এটা ডিপেন্ড করে, এটা যার যার ব্যাপার আর কি, যে যেভাবে ডিজাইন করে আর কি। সো আমি হচ্ছে একটু ছোট করে দিই, কারণ হচ্ছে ওই ভাঁজের পরে দেখবেন যে সাইড একটু ছোট করা লাগে, তো এই জন্য আর কি। ঠিক আছে, তাও আপনি এইভাবে রাখতে চাইলে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ধরেন আমি এইভাবেই রাখলাম। এবার আমরা কি করবো? এই সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। আমরা একটা কপি নিয়ে নিব আউটসাইডে, এটা জায়গাটা জায়গায় আছে থাক। এন্ড এটার যে স্ট্রোক অ্যান্ড ফিল, বুঝছেন, এটা যে স্ট্রোক কালার, এটা আমরা অফ করে দিব, ফিল কালারটা থাকতে পারে। এখন এখানে বিষয় আছে, আমি ধরেন এই কালারটা ঠিক আছে, এন্ড এই যে পয়েন্টটা, শিফট কন্ট্রোল জিতে আনগ্রুপ করি, দাঁড়ান,
আমাদের এখানে ডিজাইনটা কই, এই ডিজাইনটা নিয়ে আসি। এই বর্ডার এন্ড এই বর্ডার হবে কি হোয়াইট কালার, এন্ড আমরা হচ্ছে যদি, দাঁড়ান এটাতে স্ট্রোক লাইন দিতে হবে, না দিলে আমি হচ্ছে দেখতে পারতেছি না। স্ট্রোক লাইনটা ব্ল্যাক দিয়ে রাখি। তারপর হচ্ছে ধরেন আমরা এখানে আনি, রাইট ক্লিক, অ্যারেঞ্জ বিগিন ফন্ট, এখান পর্যন্ত দেই, ছোট করে আনি। ধরেন এতটুকু আমাদের ডিজাইন, তাই তো, আমাদের মেইন থিম ডিজাইন। আমরা এটা সিলেক্ট করি, এন্ড এটা তো সিলেক্ট আছে, ইয়া দিয়ে আমরা হচ্ছে এটা ডিলিট করে দিই। আচ্ছা, আমাদের এটা ডিলিট হয়ে গেছে। এই গেল আমাদের বিজনেস কার্ডের পার্ট। এখন সবগুলোকে ধরে আমরা স্ট্রোক কালারটা অফ করে দিব। স্ট্রোক কালার অফ হয়ে গেল না, এখন তো আমরা কিছু দেখতে পারতেছি না। আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। এখন এই যে কালারটা আছে, এটার ফিল কালারটা আমরা অফ করে দিই। এটা অলরেডি কি স্ট্রোক লাইন দেওয়া না, এটা অলরেডি স্ট্রোকে আছে, তাই তো। আমরা এইখান থেকে ধরেন স্ট্রোকে যাবো ফার্স্টে। স্ট্রোক প্যানেলে যাওয়ার পরে আমরা এটাতে দেখেন নিচে ড্যাশ লাইন নামে একটা অপশন, ড্যাশ লাইন দিব। ড্যাশ লাইন দেওয়ার পরে একটু জুম করলে দেখতে পাবেন, দেখেন এখানে গ্যাপ গ্যাপ চলে আসছে, তাই তো। আমরা একটু কমায় দিই, ড্যাশ লাইনটা একটু ধরেন কমায় দিয়ে ধরেন 8-এ দেই। ধরেন আরো কমাইতে পারি চাইলে, আমরা চাইলে আর একটু কমায় 5-এও দিতে পারি, সমস্যা নেই, 5। ওকে, ফাইন। এন্ড সরি, এন্ড এটাকে ধরে আমরা হচ্ছে কি করব, স্ট্রোকটাকে একটু কমায় দিব, ধরেন 0.5 দিলাম। আমরা স্ট্রোকটা একটু হালকা করে দিছি, ঠিক আছে। এইবার এটাকে ধরে আমরা যেটা করব, অবজেক্ট পাথ, অফসেট পাথ, আমরা কত দিব, 0.125, আমাদের বেসিক নর্মাল যে সাইজটা থাকে এটা দিব। ওকে, পাথফাইন্ডার থেকে আমরা দিব কি, ইউনাইট, আমাদের একটা শেপে কনভার্ট হয়ে গেল। এন্ড দেখেন এইখানেও কিন্তু সেম ড্যাশ লাইনটা চলে আসছে। এইবার আমাদের যে কাজে মিডলে যে ড্যাশ লাইন আছে না, এটাকে সিলেক্ট করে ধরবো। আচ্ছা, ফার্স্টে আনগ্রুপ করে নিতে হবে, আনগ্রুপ করব মিডলের এই, আচ্ছা সবগুলোকে সিলেক্ট করি, আলট্রা দিয়ে জুম করে আউটসাইডটাকে শিফট প্রেস করে ডিসিলেক্ট করে দিই। ওকে, এবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এন্ড রাইট ক্লিক করে অ্যারেঞ্জ বিং টু ফন্ট। ফ্রন্টে আনার রিজন আছে, আপনি ধরেন এইখানের মধ্যে তারপরে সবগুলোকে ধরে অ্যালাইন করে দিবেন। এখন অ্যালাইন করার পরে দেখেন বিষয়টা কেমন হয়েছে, আমার কোন দিক দিয়ে কোন দিক দিয়ে কাটা পড়বে এই জিনিসটা কিন্তু এখানে উল্লেখ করা হইতেছে, ঠিক আছে। এন্ড এইখানে ক্লায়েন্ট এই উপরের এই ড্যাশ লাইনটা এটা রিমুভ করে নিবে, ওইটা নিয়ে আপনার টেনশন করতে হবে না। আপনি প্রয়োজনে এই ড্যাশ লাইনটা ছাড়াও ক্লায়েন্টকে একটা দিবেন, এই যে এই ড্যাশ লাইনটা ছাড়া, এটা ছাড়া এইভাবেও ক্লায়েন্টকে একটা দিতে পারেন, ঠিক আছে। কিন্তু ড্যাশ লাইনটা দিয়ে দেওয়াটা উত্তম। আবার অনেকে যেটা করে, এই ভিতরের সাইডটাকেও হচ্ছে পাথফাইন্ডার দিয়ে মনে করেন ইউনাইট করে দেয়। তখন দেখা যায় যে আপনার এই যে ড্যাশ লাইনটা না আউটসাইড বর্ডার দিয়ে দেখা যায়, তখন আর ভিতরে পড়ে না। তারপরে আপনি চাইলে দুই ওয়েতে দিতে পারেন, এটা আপনার ব্যাপার। আপনি যদি দিতে ইচ্ছা করে, আপনি যদি সময় থাকে আপনি দিতে পারেন। সো এই হচ্ছে এনভেলপ ডিজাইন। সো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে, থাকলে করতে পারেন। প্র্যাকটিস করতে হবে, না হলে বোঝা হবে না। মাথা হ্যাং হয়ে গেছে না সবার লাস্টের দিকে? প্রথম দিকে ভালো লাগতেছিল, আরে শেপ তো পুরান, ব্লিড এরিয়াও পুরান, সবকিছুই পুরাতন। লাস্ট মোমেন্টে আসার পরে তো মাথা হ্যাং, না ভাইয়া? আচ্ছা, কারো কোশ্চেন নাই তার মানে? কোয়েশন ভাই এখন নয়, যখন আমরা প্র্যাকটিস করতে যাই তখন কোয়েশন বের হয় আর কি, তখন তো আপনি থাকেন না, তখন নোট করে নিতে হবে আর কি। ভাইয়া বিষয়টা হচ্ছে কি, আমি তো এই যে কোর্স টোর্স কমপ্লিট করছি, যেমন আমার কিন্তু অলরেডি ইউআই ইউএক্স এর ক্লাস চলতেছে। এন্ড আমি কিন্তু ওই আপনাদের ক্লাস কমপ্লিট করার পর নিজের কাজ কমপ্লিট করে দেখা যায় যে দিনের বেলা ওইগুলো নিয়ে বসি, তো তখন ফোন টোন দূরে থাকে, সাথে থাকে না। এই জন্য দেখা যায় যে দিনের বেলা একটু ইয়া কম। আর যদি সমস্যা থাকে সাপোর্ট ক্লাসে জয়েন করতে পারেন। আর আমি দিনের বেলা রেসপন্স করি, কিন্তু ভাইয়া একটু কম হয়ে যায় আর কি, সবাইকে রেসপন্স করতে পারি না। মনে করেন হুট করে একটা চায়ের ব্রেক নিছি, তখন দেখা গেল যে আমি হচ্ছে কয়েকজন ক্যান্সার দিলাম, বিষয়টা এরকম হয় আর কি। এন্ড কপালে থাকলে আর কি অ্যান্সার পায়, নাইলে নাই ভাই, এরকম একটা অবস্থা হয়ে গেছে দিনের বেলা। সাপোর্ট ক্লাস আছে, সাপোর্ট ক্লাসও জয়েন করতে পারেন, ওই টাইমটাতে তো থাকি। এই আর কি ভাইয়া, চেষ্টা করি রেসপন্স করার ভাই। আচ্ছা, ফ্রিল্যান্সার.কমে একদিন যদি লাইভ সাবমিট করে, আচ্ছা আমি দেখা দিব না, একদিন লাইভ সাবমিট করে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে তো আমাদের ক্লাসের টপিক আজকে এই পর্যন্তই থাকলো। আপনারা চেষ্টা করবেন হচ্ছে স্টেশনারি ডিজাইন কমপ্লিট করার, মোটামুটি 7টা কনসেপ্ট, 7টা আইটেম। এনভেলপটা তো মাস্ট, এটা কম্পালসারি, এটা করতেই হবে। এটা ছাড়া বাকি 6টা বা 7টা আপনার মন মতন আপনি রিসার্চ করে বের করবেন স্টেশনারি ডিজাইনে কি কি আইটেম থাকতে পারে, সেগুলো আপনি ডিজাইন করে সাবমিট করবেন হোমওয়ার্ক, ঠিক আছে?
ভাইয়া শর্টকাট কি গুলোর একটা লিস্ট দিবেন? শর্টকাট কিগুলোর লিস্ট? আচ্ছা, আমি শর্টকাট কিগুলো একটা লিস্ট বের করে দিব না। ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই থাকলো। সবাই তাহলে হচ্ছে যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে বলা হয়েছে সেই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে কাজ অলরেডি শুরু করে দেন। ঠিক আছে। ভাই হোমওয়ার্ক দিচ্ছেন গত ক্লাস? ও, হোমওয়ার্ক দেখা হয়নি, হোমওয়ার্ক দেখা হয়নি। দাঁড়ান দাঁড়ান, হোমওয়ার্কটা দেখা হয়নি। আচ্ছা, আপনাদের মেইল অ্যাড্রেস গুলো একটু 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 করে আমাকে ইয়াতে দিয়েন। মেসেজ একটু দেন, আমি হচ্ছে হোমওয়ার্ক গুলো চেক করি। টি শার্ট ডিজাইন। ওকে। পিছনের বক্সটার সাথে এই যে লেখাটা না ওভারল্যাপ হয়ে গেছে ভাইয়া। এটা কার? রাজীব ভাইয়ার। এটা হচ্ছে দেখেন, এই যে গ্রিন কালার যে দিছেন না, এই লেখাটা না ওভারল্যাপ হয়ে গেছে। এই বিষয়গুলো খেয়াল করবেন, টি শার্টের কালারের সাথে কিভাবে ডিজাইনের সাথে গ্রিন কালার হুট করে যে এই ডিপ একটা গ্রিন আনছে এটা যতই হোক। এটা ভাই আমি ভাই, আপনার কথা বোঝা যাচ্ছে না, কেটে কেটে আসতেছে। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া। হ্যালো। হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি, বলেন। ভাইয়া বলতে চাচ্ছিলাম যে ডিজাইনটা আসলে করছিলাম যে হোয়াইট টি শার্টের জন্য, কিন্তু হোয়াইট টি শার্টের যেটা আমার মকআপ ছিল হুম। ওইটাতে ওই আমি বসাতে পারতেছিলাম না, সেজন্য ব্ল্যাক টি আ- শার্টে দিছি। আচ্ছা, ওইটা হচ্ছে আপনি এই এই মকআপটারে ঠিক নিচে দিয়ে গেলে দেখবেন কি টি শার্ট কালার নামে একটা অপশন আছে। ওইটার পাশে দেখবেন একটা ব্ল্যাক কালারের বক্স, ওইটাতে ডবল ক্লিক করলেই দেখবেন কালার প্যালেট ওপেন হয়ে গেছে, তখন আপনি কালার চেঞ্জ করতে পারবেন। টি শার্টের। মকআপ। হ্যাঁ, টি শার্টে যে মকআপটা আপনি যেটা ইউজ করছেন ওটা তো আমি ইউজ করি। সো এই আর কি। আচ্ছা, মেইল অ্যাড্রেস গুলো আমাকে একটু দেন। হ্যাঁ, বুঝবো কিভাবে আপনাদের হোমওয়ার্ক কোনটা কার? শুধু শুধু রাজীব ভাইটা দেখলাম। জান্নাতুল নাইম আপু, আপনি হচ্ছে মেইলটা দিয়েন। ও, ফেসবুকে পোস্ট করা, গুড, ভালো। আমরা হচ্ছে ফেসবুকে গিয়া দেখি তাইলে। ও, আমার তো ইয়া করতে হবে। ডিআইটি 312। ওকে, ভালো হয়েছে, কিন্তু একটু ছোট হবে, আর একটু ছোট হবে ইয়াটা। আপু, আপনার মকআপের এই যে ডিজাইনটা ঠিক আছে, একটু ভিতর থেকে একটু ছোট হবে। ঠিক আছে। এটা হচ্ছে মিতু আপু করছে। মিতু আপু, টি শার্ট ডিজাইনটা ইনকমপ্লিট। এন্ড এই টি শার্টের ডিজাইন টাকা দিয়ে কেউ কিনবে এই ডিজাইন থাকলে? আপনি হচ্ছে একটু রিসার্চ করে করেন। আপনি ইয়াটা থিমটা ভালোই ধরছিলেন, কিন্তু কালার কম্বিনেশনের কারণে প্রবলেমটা হয়ে গেছে। আপনি ঘরটা কমপ্লিট নিতেন, তারপর হচ্ছে গাছগুলোকে হচ্ছে কালারফুল নিতেন, গ্রিন কালার বা যেই টাইপের কালার নিতেন, ওইটা বেটার হইতো। তাহলে গেল কয়জন? হচ্ছে দুইজন, একজন দুইজন তিনজন হোমওয়ার্ক দিছে। আর আচ্ছা, রিসেন্ট রিসেন্ট অ্যাক্টিভিটি দেখে আসি, দেখি। আচ্ছা, রিসেন্ট পোস্ট চাই, তাইলে দেখা যাবে। একটা দুইটা, আর কোথায়? আর তো কারো নাই, মাত্র তিনজন। আমরা জয়েন আছি, প্রায় ছিলাম 20-21 জন। ওইখান থেকে হোমওয়ার্ক সাবমিট করছেন মাত্র তিনজন চারজন। আচ্ছা, পেন্ডিং পোস্ট একটা আছে, দেখি এটা কার। আচ্ছা, এস হৃদয়। আচ্ছা, এখানেই আছে। টি শার্টের মকআপ ভালো হয় নাই, এন্ড টি শার্টের ডিজাইনও ভালো হয় নাই। এটা কে ভাই? এস রয়? এটা কে? ও, বুঝছি, চিনছি এটাকে। সায়ন রয়। ভাইয়া তো মনে হয় ক্লাসে জয়েন নাই। নাই। আচ্ছা, তাহলে তো হোমওয়ার্ক তো এতটুকুই আর কি। সবাই হোমওয়ার্ক গুলো একটু প্রপার ভাবে করেন, কারণ আপনাদের জন্য একটা গুড নিউজ। যারা হোমওয়ার্ক প্রপার ভাবে সাবমিট করবেন না, গ্রুপে অ্যাক্টিভিটি থাকবে না, তাদের হচ্ছে দেখা যাবে যে একটা সার্টিফিকেটের সময় যখন ইয়া দিবে, একটা গুগল ডকুমেন্টস যখন হচ্ছে আপনাকে পূরণ করতে দেওয়া হবে, ওইখানের মধ্যে প্রমাণ সহ চাইতে পারে। ওই মোমেন্টে দেখবেন কি জানেন,
আপনি ওইখানে প্রমাণ সাবমিট করতে পারতেছেন না যে আপনি প্রপার ভাবে হোমওয়ার্ক সাবমিট করছেন বা কাজ করছেন, এই জিনিসগুলো সাবমিট করতে পারবেন না, তখন আপনার সার্টিফিকেট আটকে যাবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখেন। যদি হ্যালো। আপনারা যদি প্রপার, জি ভাইয়া এক সেকেন্ড কথাটা শেষ করিনি, যদি আপনারা প্রপার ভাবে হোমওয়ার্কটা সাবমিট না করেন এন্ড আমি যা বলি সেগুলো যদি না করেন, সেই ক্ষেত্রে যদি আপনাদের সার্টিফিকেট অফিসিয়ালি আটকে যায়, তাহলে ভাই আমার কিন্তু কিছু করার নাই, কারণ আমি আপনাদের জনকে বারবার হোমওয়ার্কের কথা বারবার বলতেছি। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, কে যেন কি বলতে চাচ্ছিলেন, বলেন ভাইয়া। জি ভাইয়া, ওই আমাদের যেটা সার্টিফিকেট দিবে হুম টিআইটি থেকে, হুম। ওটাতে কি ইউনিক কোনো আপনার নাম্বার থাকবে যেটা দিয়ে সার্চ না করা না, যাবে যে? সার্টিফিকেটে কখনো ভাই মার্ক নাম্বার থাকে না, সার্টিফিকেট নাম্বার থাকে না, ওখানে জাস্ট এরকম লেখা থাকতে পারে ইউ আর সার্টিফাইড ইন গ্রাফিক ডিজাইন ফ্রম আওয়ার ইনস্টিটিউট, এই টাইপের কিছু হইতে পারে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। যেমন আমার সার্টিফিকেটে যদি যাই গ্রাফিক্স ডিজাইনের, কই আছে জানো, লিঙ্কডইনে থাকবে। না, ভেরিফাই করার সুযোগ আছে কিনা ওইটার জন্য। ভেরিফাই এর জন্য হয়তো বা হচ্ছে আপনি কিউআর কোড স্ক্যান করতে পারেন, ড্রিমল্যান্ড তো রেজিস্টার্ড, আপনি কিউআর কোড স্ক্যান করলে হয়তো বা শিক্ষা বোর্ডের থেকে একটা ভেরিফিকেশনের জন্য আপনি ট্রাই করতে পারেন। ড্রিমল্যান্ড রাইটিং কিন্তু রেজিস্টার্ড প্রতিষ্ঠান, রেজিস্ট্রেশন করা। যেমন এটা আমার সার্টিফিকেট ছিল, এটা হচ্ছে কিউআর কোড, এই নাম্বার টাম্বার সিরিয়াল টিরিয়াল হাবি যাবি। অ্যাকচুয়ালি সার্টিফিকেট ডাজন্ট ম্যাটার, ম্যাটার করে হচ্ছে আপনি কতটুকু কাজ করতে পারতেছেন এন্ড মার্কেটে কতটুকু আপনি আর কি সার্ভিস দিতে পারতেছেন ক্লায়েন্টদেরকে, সেইটা হচ্ছে ম্যাটার করে। বুঝতে পারছেন? এই আর কি। ওকে ভাই। সো সবাই তাহলে ভালো থাকেন, আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।